মা প্রচুর কষ্ট করে আমাদের পড়াশুনো শিখিয়েছে দুই ভাইকে। মাকে এমনও শুনতে হয়েছে যে ছেলেকে যদি অফিসার বানাতে হয় বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি হচ্ছি আমার বাড়ির প্রথম যে কলেজের গণ্ডি পেরোই। মানে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি পড়াশোনার পরিবেশ এখনও নেই। আমার যারা সিনিয়র দাদা বা মানে তুতো ভাই বোনেরা বা ছোট জুনিয়র যারা পড়াশোনার সেই পরিবেশটা না থাকাতে তারা কেউই সেভাবে পড়াশুনো করেনি। তো মা বুঝেছিলেন যে এখান থেকে বেরোনোর রাস্তা একটাই পড়াশুনো, এবং শরিকদের ঝামেলার জন্য পড়াশোনার পরিবেশ সবসময় আমাদের পড়াশোনার টাইমে তারা ডিস্টার্ব করতো, গান বাজিয়ে ঝগড়াঝাটি করে। আমরা মে মাসে দুই ভাই বাড়ি ছেড়ে পাশে একই গ্রামে অন্য এক জায়গাতে আমরা ভাড়া বাড়িতে চলে যাই পড়াশোনার সুবিধার জন্য। তুমি মায়ের কথা রাখতে পেরেছো, অফিসার হয়েছো, তারপরে আশেপাশের মানুষের যারা বলেছিল যে অফিসার হতে গেলে বাইরে যেতে হবে তাদের তুমি যোগ্য জবাব দিয়েছো। সবচেয়ে বেশি খুশি তো মানে আমার পাড়া প্রতিবেশী এবং আমার ডিউটিতে সহকর্মীরা, যে সমস্ত ডাক্তারবাবুরা যারা পড়ার সুযোগ দিয়েছে আমাকে, ডিউটি আওয়ার্সেও পড়ার সুযোগ পেয়েছি, যেটা অনেকেই পায় না। তারপরে আমার সবচেয়ে বেশি হেল্প করেছে যারা স্টাফ নার্স, সিস্টার দিদি যারা, আচ্ছা, তারা কোনোদিন নাইট ডিউটিতে আমাকে রাতে খুব একটা ডাকতো না, আমি পড়তাম দিদিরা জানতো, এরা ভীষণ হেল্প করছে। সাফল্য হয়তো একদিনে আসে না, কিন্তু মাটি কামড়ে পড়ে থাকলে একদিন ঠিক আসেই। আর এই একদিন আনতে আনতে অনেকের হয়তো দীর্ঘ 8 বছর লেগে যায়। হ্যালো, আমি তোমাদের রেজা স্যার, চিনতেই পারছো। আজকে আমাদের সাথে এক স্পেশাল গেস্ট আছে, মানে আমাদের পডকাস্টে আমরা একজন স্পেশালকে পেয়েছি, এমন একজন স্পেশালকে পেয়েছি যিনি দীর্ঘ 8 বছরের অপেক্ষা করে গ্রুপ এ সার্ভিস পেয়েছেন। এটা শুধু গল্প নয়, এটা এমন একজনের গল্প যিনি 2019 সালে হেলথ সেক্টরে গ্রুপ ডি কর্মী হিসেবে যুক্ত হয়েছিলেন। কিন্তু সেটা শুধু তার স্বপ্ন ছিল না, সেটা শুধু স্বপ্নের একটা পাথর বলতে পারো। আজকে হিমালয়ের চূড়ার মতো WBCS অফিসার হয়েছেন, শক্ত হয়ে তিনি দাঁড়িয়েছেন। অনেকে তাকে বলেছে তোর দ্বারা হবে না, অনেকে তাকে কটাক্ষ করেছে, অনেক সময় নিজের প্রতি সেই বিশ্বাসটাও হারাতে বসেছিল। কিন্তু তিনি প্রমাণ করেছেন, তিনি লড়াই করেছেন, তিনি দেখিয়েছেন। তিনি গ্রুপ ডি সার্ভিসে যখন হেলথ সেক্টরে কাজ করতেন তখন তিনি মানে কাজের ফাঁকে ফাঁকে তিনি পড়েছেন এবং দেখিয়েছেন যে কাজ করেও বাকি যে সমস্ত আমাদের প্রতিকূলতা আছে সেই প্রতিকূলতা পেরিয়েও একটা মনের যে চাকরি বা স্বপ্নের যে চাকরি বা সেই মাকে দেওয়া কথা, মা আমি পারবো অফিসার হতে, সেই যে কথা সেটা পূরণ করার জন্য যে ইচ্ছাটা দরকার, হাজার কাজের পরেও তিনি কিন্তু করে দেখিয়েছেন। চলো আর বেশি দেরি করব না, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আমার অত্যন্ত প্রিয় একজন ছাত্র, তোমরা অনেকেই চেনো, মিস্টার তন্ময় চক্রবর্তী। চলুন তাহলে আজকে সাক্ষাৎ করাই আমার সবচেয়ে প্রিয় ছাত্র তন্ময় চক্রবর্তীর সাথে। তো তন্ময়, তোমার স্কুল জীবন থেকে শুরু করে WBRS এই যে জার্নিটা মানে কেমন ছিল একটুখানি যদি আমাদের দর্শকদের সংক্ষেপে বলো। আচ্ছা স্যার, বলছি। সেটা হচ্ছে আমি আসি, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আসি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ব্লক থেকে, একটা গ্রাম, আমার গ্রামে বাড়ি। তো যেটা হচ্ছে আমার স্কুলিং গ্রামের স্কুলিং, হাই স্কুল হচ্ছে নদিয়া জেলার বালিয়া হাই স্কুলে, আর কলেজ হচ্ছে নদিয়ারই রানাঘাট কলেজ। এবার স্যার আমি হচ্ছে মানে ছোট থেকে সবই সরকারি স্কুল কলেজে পড়াশুনো করেছি, সাধারণ মানুষ স্টুডেন্ট ছিলাম। আর আমি হচ্ছি আমার বাড়ির প্রথম যে কলেজের গণ্ডি পেরোই, এবং আমি আমার এন্টায়ার জেনারেশনের এখনো পর্যন্ত ফার্স্ট সায়েন্স গ্র্যাজুয়েট। পরে আমার ভাই পাস করেছে, কিন্তু ভাই মানে নর্মাল BA পাস করেছে। তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছো? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। আচ্ছা বেশ, তো এই যে ধরো তোমার সিভিল সার্ভিসে আসা, এটা ঠিক কখন থেকে বা তুমি কার কাছ থেকে এই অনুপ্রেরণাটা পেয়েছো? ব্যাপারটা হচ্ছে স্যার, দেখুন, গ্রামের ছেলে হিসেবে এই পরীক্ষা বা এই সম্বন্ধে তেমন কোনো আইডিয়া ছিল না।
উচ্চ মাধ্যমিক পাশ করার পর, মাধ্যমিক পাশ করার পর প্রথম যখন আমরা বিডিও অফিসে যাই স্কলারশিপের ফর্মের জন্য, বিভিন্ন বিডিও সাহেবের থেকে ইনকাম সার্টিফিকেট আনতে হতো। তো সেই সময় প্রথম জানতে পারি যে এই পরীক্ষা হয় বা এইভাবে বিডিও সাহেব আসেন বা জয়েন্ট বিডিও সাহেব এইভাবে সিলেক্টেড হন। তো তারপর 12 ক্লাস পাস হওয়ার পরে যখন কলেজে উঠি, সে সময় আমার একটা বন্ধু, সে বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সে কর্মরত অফিসার হিসেবে, তো তার থেকে এই পরীক্ষা সম্পর্কে, পরীক্ষার সিলেবাস সম্পর্কে প্রাথমিক আইডিয়া পাই। আচ্ছা, তো ধরো এই যে প্রস্তুতি, একটা তো বিশাল বড় একটা জায়গা, WBCS এর প্রস্তুতি একটা লং জার্নি বলতে পারো। তবে তুমি 8 বছর ধরো টানা দিয়ে গেছো। হ্যাঁ। তো এর মধ্যে কি কখনো তোমার এরকম মনে হয়েছে যে আর পারছি না, থাক আর দেবো না বা কিছু? আর যদি আসে তাহলে তুমি এটাকে কিভাবে সামলেছিলে আর কি? এবারে স্যার যেটা ব্যাপার হচ্ছে, এত বড় লম্বা জার্নিতে যদি কেউ বলে যে মনে হচ্ছে না, আমি সব পারবো, প্রথম দিন থেকে জানতাম, তাহলে স্যার সেটা ডাইরেক্ট মিথ্যে কথা বলছে সে। স্যার এটা মানে আপনার মনে হবেই, প্রতি 2 দিন পড়ার পরে 3 দিনের দিন বা 7 দিন পড়ার পর 8 দিনের দিন আপনার মনে হবেই যে আমার দ্বারা বোধহয় হচ্ছে না। আরও একটা মুশকিল হচ্ছে স্যার, এর সিলেবাসটা এত বড়, আপনি বাংলা ইংরেজি শুরু করবেন তো অপশনাল ছুটবে, অপশনাল শুরু করবেন তো জিএস ছুটে যাবে। তো সেক্ষেত্রে স্যার মনে হওয়াটা স্বাভাবিক। এবার স্যার এইটা ব্যালেন্সিংয়ের জন্য আমি কি করতাম, আমার যারা বন্ধু বান্ধব এই ক্ষেত্রে প্রিপারেশন নিত, এবং এদের ম্যাক্সিমামের সাথে আমার আলাপ হয়েছিল প্রথম মেন্স দিতে গিয়ে। আচ্ছা। সেখান থেকে আমার কিছু বন্ধু বান্ধব আছে যাদের সাথে এই পড়াশোনা রিলেটেড মেন আলোচনা তাদের সাথেই হতো, এবং কিছু সিনিয়র দাদারা যারা অফিসার, এটা তোমাকে প্রচুর হেল্প করেছে তাহলে? প্রচুর হেল্প করেছে। তাদের সাথে কথাবার্তা বলে যখন মনে হতো পারবো না, তাদের সাথে কথা বলতাম, তারা সাহস দিত যে না ভাই হবে, তুই ঠিক দিকে যাচ্ছিস। এই জিনিসটা বলার একটা লোক দরকার বা একাধিক লোক দরকার। মানে অনুপ্রেরণার জায়গা বলতে এরাও অবশ্যই অবশ্যই, মানে তোমার জীবন ইতিহাসে একটা মানে একটা বিশাল জায়গা। হ্যাঁ একদম। আচ্ছা, ধরো এই যে WBCS এর প্রিলিমস এর সিলেবাসটা তো অনেক, আবার মেন্সেরও তো অনেকটাই সিলেবাস। তো এটা তুমি মানে তোমার কি কোনো মাস্টার প্ল্যান ছিল এটাকে কভার করার জন্য? স্যার সত্যি কথা বলতে, আমি যখন প্রথম প্রিলিমস দিয়েছিলাম, তো ওটা আমার মানে আমি আশা করিনি যে প্রিলিমস পাস করবো 2016 সালে। সে বছর প্রশ্ন খুব কঠিন ছিল, আর মানে কাট অফও খুব কম যায়। তো সেই হিসেবে আমি প্রিলিমস বলতে পারেন বাই চান্স পাস করে গেছিলাম। কিন্তু তারপর থেকে আমি কোনোদিন অ্যাকচুয়ালি প্রিলিমস স্পেসিফিক পড়াশুনো কোনোদিন করিনি। মেনলি আমি মেন্স স্পেসিফিক পড়াশোনাই করে গেছি। আচ্ছা, ধরো এই সামনে ধরো ভোট আছে, হ্যাঁ, কিছুদিন পরেই হয়তো বা মানে এখনো তো ডেট দেয়নি যে প্রিলিমস কবে হবে। মোটামুটি শোনা যাচ্ছে স্যার একটা ডেট 14 জুন সম্ভবত। আচ্ছা, 14 জুন মানে ভোটের পরে হয়ে যাবে, তাই না? তো সেরকমই যদি হয় তাহলে এখন ধরো আর তো বেশি দিন সময় নেই। তো তুমি আমাদের যারা দর্শক আছে বা তোমাকে যারা হয়তো পছন্দ করে বা ভালোবাসা, তুমি যাদেরকে গাইড করো, তো তুমি তাদেরকে কিভাবে বলবে যে এই কটা দিন তারা কিভাবে অন্তত পক্ষে প্রিপারেশন নিলে প্রিলিমসটা অন্তত পক্ষে তারা ক্র্যাক করবে? প্রিলিমস আমার যেটা মনে হয় স্যার, প্রথমে হচ্ছে প্রিলিমসের সিলেবাসটা দেখতে হবে। সেখানে আমরা কি পাবো, মেনলি পাবো হিস্ট্রি 50 নম্বরের, তার মধ্যে মডার্ন হিস্ট্রি 25 আর 25 পাবো এনশিয়েন্ট মেডিভ্যাল মিলিয়ে। আর স্যার ইংরেজিতে পাবো আমরা 25 নম্বর, ভূগোলে অলমোস্ট 25 থেকে 30 থাকে, আর রইলো ম্যাথ জিআই। তো এই যে 4টে সাবজেক্ট, এই 4টেকে মিলিয়ে 125 থেকে 30 থাকবে, যেগুলো প্রেডিক্টেবল। এবার স্যার এই জায়গাটায় যদি কোনো বাচ্চা বা কোনো ক্যান্ডিডেট যদি জোর দেয়, আরামসে প্রিলিমস উতরে যাওয়ার কথা। এবার স্যার এখানে একটা জিনিস হচ্ছে, যেটা করতে হবে, PYQর ভূমিকা একদম মানে ভীষণ গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো হয় কেউ যদি লাস্ট 20 ইয়ার্সের PYQটা খুব ভালোভাবে করে, এবং সাথে হচ্ছে মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি, এই দুটোতে প্রচুর জোর দিতে হবে। আর ম্যাথের কথা বলবো, ম্যাথ জিআই প্রিলিমসে যা আসে আর যা টাইম থাকে, মোটামুটি যারা সাধারণ মানের ম্যাথ পারে তারাও 25টায় 22 থেকে 23টা পারবেই। ইংরাজি স্যার গল্প হচ্ছে, কিছু বছর ইংরাজির প্রশ্ন কঠিন হয়, কিছু বছর সহজ হয়। এবার যদি কেউ PYQ ভালো করে যায়, তবে আমাদের প্রিলিমসে কিন্তু মানে PYQ অতটাও কঠিন, মানে PYQ থেকেই মানে থিম রিপিট হয় স্যার, তো সেহেতু অত কঠিন হয় না যে বিশাল পরিমাণে কঠিন সিনোঅ্যান্টো CGL এর মতো মুখস্থ করতে হবে, এরকম ব্যাপারটা নেই স্যার। আমাদের ওই মোটামুটি ভয়েস চেঞ্জ আসে, ন্যারেশন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে ওই মানে আর্টিকেলের ব্যবহার আসে, প্রিপোজিশনের ব্যবহার আসে, এগুলো থাকে। তারপর কিছু সিনোঅ্যান্টো থাকে, ফিজাল ভার্ব থাকে। তো স্যার এইগুলো PYQ দেখে মোটামুটি একটা পড়াশোনা করলে হয়ে যাওয়ার কথা, এগুলো খুব একটা কঠিন আসে না। আচ্ছা, এই যে ধরো তোমরা যারা দেখছো, আমি তো অনেক বলেছি, বলে দেখো আমার গলায় ফুলে গেছে, তোমরা তো শুনবে না আমার কথা। তন্ময় আমার কথাটাই রিপিট করছে ও,
কি কি করতে হবে। তো তোমরা যারা সিরিয়াস, তোমরা যারা চাইছো যে WBCS প্রিলিমসটা অন্তত পক্ষে পাস করতে, তাদেরকে আমি বলবো খাতা নাও, পেন নাও, আর টোকো স্যার যে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো লিখে রাখো, এইটাই ফলো করো। দেখো আমার বিশ্বাস তুমি পারবে, আমি তো বলেই রাখি তুমি পারবে যদি তোমার মধ্যে সেই বিশ্বাসটা থাকে। এই যে দেখো বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ পেপার, হ্যাঁ এই পেপারটাতে কোথাও না কোথাও মনে হয় যে ছেলেমেয়েরা মানে অ্যাভয়েডই করে, হ্যাঁ মানে যে হিসেবে তাদের পড়া উচিত। কারণ যদি আমরা একটা সিলেবাসকে যদি 4 ভাগ করি তাহলে 1 ভাগ হচ্ছে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ। সবাই জানে যে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ ছাড়া চাকরি হবে না, একদম স্যার। অথচ বাংলা ইংরেজিকে সবচেয়ে বেশি অবহেলা করে। হ্যাঁ তো এই যে বাংলা ইংরেজির কোন কোন জায়গাগুলো তোমার মনে হয়েছে যে বেশি মানে পড়লে অন্তত পক্ষে একটা ভালো স্কোর পাওয়া যেতে পারে, বা কিভাবে পড়লে, মানে আমরা তো ধরো তোমাদের শিখিয়েছি, তবু তুমি তো নিজের মতো করে পড়েছো, হ্যাঁ স্যার। তো এই বিষয়টাতে তুমি কি বলবে? স্যার দেখুন, প্রথম যেটা মনে হয় যে বাংলা ইংরাজি লিখতে গেলে তোমাকে মোটামুটি, আমাদের তো খুব কঠিন টপিক দেয় না ইউপিএসসির মতো, আমাদের জেনারেলাইজড টপিকই দেয়। তবে এই গত বছর যেমন 2টো টেকনিক্যাল টপিক দিয়েছিল, যেমন একটা হচ্ছে রিজিওনালিজম আর একটা এজিং, দুটোই একটু টেকনিক্যাল পড়াশোনা না করলে হবে না। এবং আশা করা যাচ্ছে, যেহেতু কথা চলছে যে ইউপিএসসি ধাঁচে প্রশ্নপত্র আগামী দিনে হবে, তো আমরা এক্সপেক্ট করতে পারি যে আগামী দিনে আমাদের বিসিএস এর সিলেবাসে বাংলা ইংরেজির টপিকে এই ধরনের টেকনিক্যাল জিনিসপত্র আসবে। স্যার আমার যেটা মনে হয় যে বাংলা ইংরেজির প্রথম প্রিপারেশন শুরু হওয়া উচিত খবরের কাগজ পড়া থেকে। সেটা অনেকেই হয়তো বলবে যে খবরের কাগজ মানেই তো পলিটিক্যাল নিউজ, না তা নয়। ধরুন কারোর খবরের কাগজ ভালো লাগে না, খেলা ভালো লাগে, তাহলে সে, আমরা যেমন ছোটবেলায় পেপার পড়া শুরু করতাম লাস্ট পেজ থেকে, হ্যাঁ সচিন সৌরভের ছবি থাকতো ওখান থেকে শুরু হতো একদম। তো এই পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তুমি প্রথমে খেলার খবরটাই কিছুদিন পড়ো না, অসুবিধার কিচ্ছু নেই। বাংলাতেও তাই, ইংরাজিতেও তাই, মানে ইন্টারেস্টিং এর জায়গাটা, ইন্টারেস্টিং এর জায়গাটা। এবার অনেকে আছে ইংরাজিতে খুব দুর্বল, তাদেরকে আমি বলবো এখন আইপিএল চলছে, সবাই অলমোস্ট আইপিএল দেখছে, একটা কাজ করো, হিন্দি বা ভোজপুরি বা বাংলা কমেন্ট্রি না শুনে ইংরাজি কমেন্ট্রিটা শোনো। বুঝতে পারো না পারো শোনো, কিছুদিন শব্দ কানে বাজুক স্যার, একদম। তাহলে কিছুদিন পরে অটোমেটিক তোমার একটা শব্দের স্টক তৈরি হয়ে যাবে, বা কিছু লাইন তোমার অটোমেটিক তৈরি হয়ে যাবে। এর সাথে তুমি যখন পেপার পড়া শুরু করবে, আমি বলছি স্যার দেখুন, কঠিন যে পেপারগুলো আছে, দা হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস, এগুলো যদি কেউ পড়তে না পারে, একদম সোজা সাপটা ভাষায় যে লেখা ইংরাজি পেপার আমাদের বেঙ্গলে পাওয়া যায়, টাইমস অফ ইন্ডিয়া, সস্তাও আবার, এবং সস্তাও, সবচেয়ে সস্তায় পুষ্টি, এটা যে কেউ পড়তে পারে। এইটা পড়া অভ্যাস করো। প্রথমে এডিটোরিয়াল পড়তে হবে, এরকম কোথাও কেউ মাথা দিব্যি দেয়নি, না না একদম, বা চাপ হয়ে যাবে। তুমি প্রথম থেকে খেলার খবর পড়ো। কারোর যদি ওই রবিবার দিন যেমন আনন্দবাজারে একটা করে এক্সট্রা পেজ থাকে, যেখানে ওই গল্প লেখে বিভিন্ন লেখকেরা ছোট ছোট, ওই গল্পগুলো পড়তে পারো, তাহলে তুমি অটোমেটিক বাংলার যে লেখার ফ্লোটা সেটা তৈরি হবে। তুমি শরৎচন্দ্রের কোনো গল্প পড়তে পারো অবসর সময়ে, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়তে পারো। অবশ্যই এগুলো তোমার বাংলা শব্দের ব্যবহার এবং বাক্য গঠনে হেল্প করতে বাধ্য। ইংরাজি গল্প যদি পড়তে না পারো, ইংরাজি অন্তত পেপারটা পড়ার চেষ্টা করো। প্রথম অসুবিধা হলে একটা ছোট খাতা মেনটেন করো, আমি করতাম এক সময়, কঠিন শব্দগুলোর মানে আমি লিখে রাখতাম, ওইটা করা যেতে পারে। কিন্তু এটা পড়তে হবে, না পড়লে বাংলা ইংরাজির প্রিপারেশন হবে না। আর তুমি যদি কোনো স্যারের কাছে পড়ো, খুব ভালো হয়। আমি যেমন স্যারের কাছে পড়তাম, স্যার আমাকে রীতিমতো ঠেলে গুতিয়ে রোজ রাত্রিবেলা 9টা বাজলেই SMS করতো, অফিসার আজকের লেখা কই। তুমি এটা সম্ভবত একটা ফেসবুক পোস্টেও লিখেছিলে যে স্যার এটা আমাকে রেগুলার বলতো, এবং আমার ওই ফোনটা চেঞ্জ করাতে, নাহলে আমার কাছে স্ক্রিনশটও ছিল। স্যার প্রায় এরকম লিখতো, অফিসার সাহেব লেখা কোথায়, রেগুলার। এবং মানে তখন অনিচ্ছা সত্ত্বেও লিখে স্যারকে জমা দিতে হতো। তোমার এই যে এই পোস্টটা দেখে আমাকে একজন ছাত্রী উনি বলছিলেন যে দেখলাম যে আপনি বেশ মানে মেরে ধরে পড়ানোর যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ব্যবসা সব জায়গায় তো হয়, কিন্তু কিছু কিছু জায়গাতে আমার মনে হয় যে এই যে ছাত্রছাত্রীদের একটু হেল্প, গুরুকে তো কঠোর হতেই হবে। হ্যাঁ, তো এই জায়গাটা তো তবুও আমি সবার সাথে ধরো বন্ধুত্বের মতো বন্ধুর মতো মানে মেশার চেষ্টা করি এই জায়গাতে। তো তো
আরেকটা জিনিস আমি লক্ষ্য করি, দেখো ছেলেমেয়েরা এখন উপন্যাস গল্প এগুলো তো পড়েই না, এখন তো স্যার স্ক্রোলিং আর হচ্ছে তোর মনে হয় যে 3 দিন 4 দিন ধরে একটা বড় উপন্যাস পড়বে, এটা এই ধৈর্য থাকবে এখনকার ছেলে মেয়েদের? এটা স্যার ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। ইভেন আমি অনেককে বলি যে এটা আমারও একটা সময় অসুবিধা হতো, তখন আমি সানডে সাসপেন্সে যে ক্লাসিক্যাল উপন্যাস তুঙ্গভদ্রার তীরে বা এই ধরনের যে সমস্ত লেখনী বা ন্যাশনালিস্ট যেটা সদাশিবের কাহিনী, এগুলো শোনো, ঘটনাক্রম রেগুলার, ওটা প্রায় 4-5 ঘন্টার এক একটা গল্প এবং টানা 5টা এপিসোড, তোমার অটোমেটিক ধৈর্য শক্তি বাড়াবে। স্বাভাবিক, কারণ মানে এই যে ধরো মানে WBCSটা যদি ধরি, একটা লম্বা রেসের ঘোড়া যদি না হয়। স্যার সবচেয়ে বড় মুশকিল হচ্ছে, ভাবুন আপনি সেই ছোটবেলায় আমরা শুনতাম যে দাদা দিদিরা উচ্চ মাধ্যমিক পরীক্ষারই তো দিনে 2টো পরীক্ষা, সকালবেলা 9টা থেকে 12টা, 2টো থেকে 5টা, এবং আশ্চর্যজনকভাবে আজকে 20 বছর পরেও BCS এর ফরম্যাট কিন্তু তাই আপনাকে সকালবেলা বাংলা লিখতে হবে 3 ঘন্টা, অফ পাবেন, আবার বিকেলবেলা 3 ঘন্টা ইংরেজি লিখতে হবে। 6 ঘন্টা বসে লেখার ক্ষমতা না থাকলে খুব মুশকিল, তখন ঘুমাচ্ছ দেখা যাচ্ছে বলে, যেটা হয়ে থাকে আর কি, অনেকে গিয়ে অনেকে পাশে বসে ঘুমোই। হ্যাঁ স্যার, এটা হচ্ছে। তো এটা পড়া, দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে আমি যেমন একটা গল্প শোনাই তোমাদের এখানে, যে আমাদের মানে পার্সোনালি অনেকে মেসেজ করে যে স্যার নিউজ পেপার তো পড়বো, ভালো কথা আপনি বলেছেন নিউজ পেপার পড়তে, যাতে করে ওয়ার্ড স্টক বাড়ে, আমাদের পড়ার ক্ষমতা বাড়ে, আমাদের অ্যানালাইটিক্যাল পাওয়ারটা বাড়ে, কিন্তু স্যার কোন কোন নিউজ পেপারটা পড়বো? আমি তোমাদের অনেক ভিডিও বানিয়ে বলেছি যে দেখো, প্রাথমিকভাবে তুমি যদি মনে হয় যে না পড়বো, যে কোনো নিউজ পেপার পড়তে পারো, তবে আমাদের যে গ্রুপ আছে বা আমরা মানে রেগুলার দ্য হিন্দু, তারপর ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সময়, আনন্দবাজার, এই 4টে পত্রিকা পড়তে বলি। তারপরে আবার অনেকে জিজ্ঞাসা করে যে মানে ওটা যখন বললাম পত্রিকার কথা, তারপরে ওরা আবার বলে, বুঝলে তো, যে ঠিক আছে স্যার পত্রিকা তো দিলেন, তো পত্রিকার ঠিক কোন জায়গাটা পড়বো? আবার যখন ওদেরকে বললাম যে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের ইন্টারেস্টের জায়গাটা পড়তে পারো, আর যদি আমাকে বলো তাহলে আমি ব্যক্তিগতভাবে সম্পাদকীয় পাতাটা পড়তে পছন্দ করি, কারণ সেখানে মানে অন্ততপক্ষে বায়াসনেসটা থাকে না। তো তারপরে আবার ওরা জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার সম্পাদকীয় পেজটা তো পড়বো, তো সম্পাদকীয় পেজের ঠিক কোন কোন জায়গাটা পড়বো যদি একটুখানি দাগিয়ে দেন বা বলে দেন বা পেপার কাটিং করে দেন তাহলে ভালো। তো আমি আবার ভাবলাম যে চলো, ওদের হয়তো মানে প্রচুর তো পড়াশোনার চাপ, BCS এর এত সিলেবাস, এর মাঝে যদি আমি এইটুকুটাও হেল্প করে দিই তাহলে হয়তো বা উপকৃত হবে, অন্তত চাকরিটা পাবে। তারপরে দেখছি ওরা আবার বলছে স্যার বুঝতে পারছেন, আপনি যদি লাইন বাই লাইন ট্রান্সলেশন করে দেন, আপনি যদি মানে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেন বা কি করবো, বা ওখানে কি শব্দগুলো আছে কোনগুলো মানে কি, ওটা যদি বের করে দেন, তো এই যে এতটা গভীরে গিয়ে তবুও কিন্তু আমি করছি, এরকম নয় যে করছি না। আমাদের নিউজ টু নোটস যে নোটসটা আছে সেখানে কিন্তু আমি সেই জায়গাটা করছি। তো আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যতটা সম্ভব, তবে এই জিনিসগুলো ছাত্রছাত্রীরা করে থাকে। তো তোমার কি মনে হয় যে মানে এদের ক্ষেত্রে তুমি কি বলবে, যে তোমরা মানে ওদের তুমি মানে কোন মানে খবর মানে বলবে যে কিভাবে করবে, বা এদের তোমার কি মনে হয়? স্যার আমার যেটা মনে হয়, দেখুন WBCS অফিসার সেটা A গ্রুপ হোক আর D গ্রুপ, আসল খেলা হচ্ছে ম্যানেজমেন্টের। একদম, আপনাকে ক্ষমতায় বা পদে বসানো হবে ম্যানেজ করার জন্য যে কোনো কিছুকে। তো আপনি যদি আপনার বাংলা, ইংরেজি, GS অপশনাল এগুলো ম্যানেজ না করতে পারেন নিজে থেকে, সব কিছু কোনো স্যার বা কোনো দাদা বা কাউকে মানে যেটাকে বলে ওই চামচে তুলে মুখে খাইয়ে দেওয়া করতে হয়, তাহলে কিন্তু সার্ভিসে গিয়ে খুব মুশকিল। আপনার পক্ষে ব্লক হোক বা মানে আরও উঁচু পদে গেলে সাব ডিভিশন হোক, বা ছোট থাকলে পঞ্চায়েত ডেভেলপমেন্ট হোক বা যা হোক, যে কোনো দপ্তর চালানো খুব মুশকিল আছে আপনি যদি ব্যালেন্স না করতে পারেন। একদমই তাই। আমি ধরো তোমাদের যখন ডেসক্রিপটিভ পড়াই, বা তখন আমি একটা জিনিস বলে থাকি, দেখো তোমাকে আমি প্রেসি একটা শিখিয়ে দেবো, তুমি 10টা করতে পারবে, বা হয়তো তোমাকে রাইটিংয়ের ধরন বা হয়তো ইন্ট্রোডাকশনটা আমি একটা ধরিয়ে দেবো তোমাকে, তুমি যাতে তোমার পছন্দ মতো নিজের মতো করে করতে পারো। এরকম না হয় যে আননোন কোনো টপিক পড়ে গেল, তারপরে পরীক্ষার হলে গিয়ে ভাবছো মনে পড়ছে না, এই জিনিসটা না হয়। তো যাই হোক, মানে এটাই হচ্ছে মেন আর কি, যদি তুমি মানে লেখার ক্ষমতা তৈরি করাটা, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি নোটসে বিশ্বাসী হয়েও আমি কিন্তু চেষ্টা করি যাতে করে তোমাকে আগের মতো তৈরি করা, মানে অন্তত তোমার লেখার ক্ষমতাটা তৈরি হওয়া, এই জিনিসটা। তো যাই হোক, এই খুব ভালো লাগলো। এবারে একটা জিনিস আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সে বিশাল সমস্যা সব। হ্যাঁ, মানে এটা এমন একটা জায়গা মনে হচ্ছে সবাই পুকুরে ছিপ ফেলেছে কিন্তু মাছ নেই। এবার এটা নিয়ে বলতে গেলে আমাকে যেটা বলতে হবে সেটা মানে অনেকে হয়তো খারাপভাবে নেবে, কিন্তু আমি সত্যিটা বলছি। কারেন্ট অ্যাফেয়ার্স একসময় আমি মোটামুটি প্রতিযোগিতা দর্পণ থেকে সব ম্যাগাজিনই পড়ে দেখেছি। আলটিমেট এত কিছু পড়ার পর না, মানে
পুরো চাপ এসে যায়। আর আমাদের বিসিএসে তো অতটা ডেপথে যায় না। না, লাস্ট 8 বছরে বোধহয় 1 বছরই ইকোনমিক্সের কোশ্চেনে খুব কারেন্ট অ্যাফেয়ার্স বেসড ছিল, সম্ভবত 20 সাল বা 19 সাল, আমার সালটা সঠিক মনে নেই। এবার স্যার আমি যেটা করতাম যে ওই প্রথম দিকে pdf.com বলে সম্ভবত একটা ইয়ে ছিল, ওরা মান্থলি 5 পেজের একটা কারেন্ট অ্যাফেয়ার্স বের করতো, সমস্ত কিছু ওর মধ্যে থাকতো কোশ্চেন অ্যান্সার আকারে। এখন বোধহয় সেই ইয়েটা ওয়েবসাইটটা উঠে গেছে। তো তারপর এসআই ক্লাসে যে সিরাজুল ইসলাম স্যার আছে, ওনার ওইখান থেকে ওনার ওটা ফ্রি কন্টেন্ট, এবং ওটার জন্য উনি কোনো চার্জও করেন না। ওনার ওই এসআই ক্লাসের অ্যাপে ওটা ফ্রি আছে, 5 পেজের যে নোটটা থাকে ওইটা মোটামুটি মান্থলি থাকে। আর ওটা ওই প্রিলিমসের আগে স্যার 30-35 পেজ হয়, একবারে কম্পাইল করে দেন। আর মেন্সের আগে ওরকম 40 পেজ মতো হয়, ওটুকুই দেখে যেতে হবে। এবং আমার মনে হয়েছে এত বছর পরীক্ষা দিয়ে ওটা মোর দ্যান সাফিসিয়েন্ট। মানে আমি আন্দাজে সব টপিক পড়া শুরু করলাম, প্রচুর পড়লাম, কোনো ইয়ে নেই, প্রচুর ওয়েবসাইট ঘাটলাম, তাতে আমার আলটিমেট প্রিপারেশনটাই হ্যাম্পার হতো। এবার যেটা আমি বলবো, যেহেতু একটা ট্রেন্ড হচ্ছে যে এই বছর যে দুটো টপিক ছিল রিজিওনালিজম বা এজিং, এই টাইপের টপিকগুলো কিন্তু আগামী দিনে বাংলা ইংরেজির পেপারে তো আসবেই, যাদের সোশিওলজি সাইকোলজি অপশনাল আছে তাদের অপশনালেও আসবে। সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে এই যে রিসেন্ট যে সমস্ত টপিক, যেমন এর মধ্যেই এই নারী শক্তির যে বিলটা, এই বিলটা এবছর মেন্সে যে কোনোভাবে বাংলা ইংরেজি যে কোনো একটা পেপারে, রিসেন্ট আবার ইউথেনেসিয়া নিয়ে আবার যেটা ইউথেনেসিয়া নিয়ে একটা ইয়ে আসে। তো এই ধরনের জিনিসগুলোর টপিক আমরা যখন ফ্রি টাইম ইউটিউব দেখি, আনবায়াসড কোনো একটা ইউটিউব চ্যানেল দেখতে হবে। প্রথম কথা হচ্ছে আনবায়াসড দেখতে হবে, কারণ আমাদের দেশে যে ইউটিউবাররা আছেন 99% ডানপন্থী বামপন্থী বিভক্ত। আপনাকে খুঁজতে হবে এমন কাউকে যে মোটামুটি দুটো জিনিস বলে নিজের কোনো মতবাদ দেবে না, মতবাদটা আপনার উপর ছেড়ে দেবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ওইটা দেখে একটা কন্টেন্ট শর্ট নোট মতো নিজে বানাতে পারবেন। যেমন আমি এক্ষেত্রে দেখতাম নীতিশ রাজপুতের চ্যানেল, ও দুটো সাইডই বলতো। যেমন এসএসসি প্রোটেস্ট হয়েছিল মাঝখানে করাপশন নিয়ে, সেক্ষেত্রে ও দুটো দিকই বলেছিল যে কেন এসএসসি এরকম প্যাটার্ন চেঞ্জ করলো, তার পেছনে কি কি কারণ, কেন টিসিএসকে জোর করে সরানো হলো, কেন ওই এডুকুইটি নামে সংস্থাকে দেওয়া হলো, এই জিনিসটা ও পুরো খুলে বলেছিল যে প্রসিডিওর সমেত কিভাবে হতো। তো মানে পুরো ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ভিডিওগুলো ওনার একটু লেন্দি হয়ে যায় 1 ঘন্টার উপরে, বাট ওনার ভিডিও দেখলে আপনার ক্ল্যারিটি আসতে বাধ্য। তারপর আপনাকে একটা শর্ট নোট নিজের মতো বানিয়ে নিতে হবে, ওইটাও অপরিহার্য, নাহলে খুব মুশকিল। মানে যে কোনো বিষয়ে হ্যাঁ, মানে তোমার প্রাথমিক একটা ধারণা থাকা দরকার, এবং সেই টপিক রিলেটেড যে পয়েন্ট বা কি পয়েন্ট নিজে লিখে রাখা দরকার, যাতে করে আমরা যখন মেন্সে যাব মানে পরীক্ষা দিতে যাব তার আগে দেখে যেতে পারি অন্তত পক্ষে। তাই ইভেন স্যার আরও একটা যে ইয়ে হচ্ছে, আমাকে ইন্টারভিউতে দুটো টপিকের উপর জিজ্ঞেস করেছিল। একটা হচ্ছে 370 ধারা ও কাশ্মীরিদের যে রিয়াকশন, সেটার উপরে। এবার এই জিনিসটা তো আজ থেকে 6 বছর আগে হয়ে গেছে, কিন্তু ওনারা রিসেন্ট ওনাদের মনে হয়েছে জিজ্ঞেস করেছে। তো সেক্ষেত্রে এই ধরনের যে বড় ন্যাশনাল ইম্পর্টেন্সের ঘটনাগুলো আছে 3-4 বছরের মধ্যে, সেগুলো ছোটোখাটো একটা আইডিয়া রাখাটা জরুরি। না হলে ইন্টারভিউ টেবিলে একদম স্যার পারি না বা জানি না আমি, এটা বলা যায় না। এই সমস্ত টপিকগুলো সম্পর্কে তোমায় জানতে হবে। তুমি অবজেক্টিভ কোশ্চেন না পারতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু সাবজেক্টিভ জিনিসে জ্ঞান থাকা ওনারাও এক্সপেক্ট করবেন যে তুমি একজন আমলা হতে চাও, একটা গুরুত্বপূর্ণ দেশের একটা গুরুত্বপূর্ণ পদে যাবে, তো তোমাকে এইটুকু জানবে, এইটুকু ওনারা এক্সপেক্ট করেন আশা করি। আচ্ছা তন্ময়, তোমার অপশনাল সাবজেক্ট কি ছিল? তুমি যেটা সাবজেক্ট বেছে নিলে, এই সাবজেক্ট বেছে নেওয়ার পিছনে তোমার কি যুক্তি ছিল? স্যার প্রথম 3 বারে আমার ইতিহাস অপশনাল ছিল, তো ওইটাতে আমি পরের দিকে যখন চাকরি পেয়ে গেলাম তখন আমি দেখলাম যে এর যা সিলেবাস, আমি পড়ার টাইম পাচ্ছি না। তো তখন আমি স্যার সিলেবাস চেঞ্জ করার জন্য ইয়ে করলাম। সেক্ষেত্রে আমি মোটামুটি একটু এদিক ওদিক ঘাটলাম যে কোন সাবজেক্ট বাংলা ভাষায় আমি মাতৃভাষায় লিখতে পারবো। আমি সেখানে দেখলাম যে সোশিওলজি একটা সাবজেক্ট, তার সেইভাবে বাংলা নোট নেই বাজারে, কিন্তু আপনাকে বানাতে হবে, এবং বাংলা বই বাজারে আছে। আমি একজন টিচারের কাছে পড়তাম, এক দাদার কাছে। তো সেই দাদা আমার মোটামুটি বুক লিস্ট, আমি বললাম যা বাংলা বই সম্ভব তুমি আমায় বুক লিস্ট দাও, আমি কলেজ স্ট্রিট খুব যেতে ভালোবাসি, আমি যাবো আর বই কিনবো। মোটামুটি গাদাখানেক বাংলা বই নিয়ে এলাম। এবার কি হচ্ছে, ওখানে তো ওরকমভাবে স্যার সিলেবাস স্পেসিফিক নেই। ধরুন সিলেবাসের একটা চ্যাপ্টারের জন্য একটা বই কিনতে হচ্ছে, হয়তো ওই টোটাল বইতে ওই চ্যাপ্টারটা আছে 50-60 পেজ, বাকি 100-150 পেজ অন্য কিছু। তো আমাকে ওইভাবে প্রচুর বাছাই করে একটু কষ্ট করতে হচ্ছে নোট বানানোর জন্য। আর ওই ইংরাজি যে বইটা সবাই পড়ে, সেই বইটা থেকে আমি কিছু টপিক বাংলা করেছিলাম, একটু খাটনি হয়েছে। কিন্তু স্যার মাতৃভাষায় লেখাটা আলাদা রকম অনুভূতি আছে, নিজের মনের কথা লেখা যায় স্যার। কিন্তু দেখো সবাই কি হচ্ছে যে মানে
সবসময় চাই যে নোটসটা তাদের রেডিমেড তৈরি করে দিক, পাবে নোট, মুখস্থ করবে, লিখে আসবে, এরকম ব্যাপার। এবার স্যার আমি বলি, এই ট্রেন্ডে একটা বড় সময় পর্যন্ত 3টে অপশনাল সাবজেক্ট আছে, অ্যানথ্রো, সোশিও, সাইকো, এর প্রার্থীরা সফল হয়েছে একটা সময় পর্যন্ত। কিন্তু এখন রিসেন্ট ইয়ারের ট্রেন্ডিং যেটা হচ্ছে, পিএসসি ডিরেক্টলি ইউপিএসসির পিওয়াইকিউকে আইদার তুলে দিচ্ছে অপশনাল থেকে, আর না হলে ওকে টুইস্ট করে দিচ্ছে। এবার তাতে কি হচ্ছে, যে বাবুরা নোট মুখস্থ করে যাবেন তারা সাধু সাবধান হয়ে যাওয়া উচিত, নাহলে তারা পরীক্ষার হলে গিয়ে দেখবে কি পড়ে এসছি আর কি এসছে, বিপদ হয়ে যাবে। তার থেকে বেটার হচ্ছে টপিক ধরে পড়ো। টপিক তোমার রেডি থাকলে প্রশ্ন যত কঠিনই হোক, তুমি কিছু না কিছু ওই জিনিসটাকে লিখে অ্যাটলিস্ট অ্যান্সারটা করতে পারবে। কিন্তু যদি শুধু নোট মুখস্থ করে চলে যাও বাবু, তাহলে তুমি ফেঁসে যাবা, এবং এইটাই আগামী দিনে হতে চলেছে। তাহলে বুঝতে পারছো তো, এতক্ষণ ধরে তোমরা শুনছো, শুধু শুনলে হবে না, স্যারের প্রত্যেকটা কথা স্মরণাক্ষরে না হলেও পেনটা তো আছে, তাতেই লিখে রাখো, কাজে দেবে। আর তাছাড়া নিজের নোটস তৈরি করার চেষ্টা করো, পড়ো বেশি বেশি করে খুঁটিয়ে। নোট তো পরের ব্যাপার, পরীক্ষার আগে দেখে যাওয়ার জন্য, তার আগে তো তোমাকে বিষয়টা সম্পর্কে জানতে হবে, আত্মস্থ করতে হবে। তুমি যদি সেই বিষয়টাকে ভালো না বাঁচতে পারো, তাহলে কিন্তু পরীক্ষা হলে ওই যে 2 ঘন্টা 4 ঘন্টা লেখা প্রায় অসম্ভব বলে আমি মনে করি। যেহেতু মানে এটা অপশনাল, তো 400 নম্বর, তো যথেষ্ট মানে তোমার মেন্টাল স্ট্রেংথ লাগবে তোমার এইখানে লেখার জন্য। তো অপশনাল নিয়ে হলো, স্যারের কথা মনে রাখবে তোমরা, আর সাবধান হয়ে যাও। আরেকটা জিনিস আমি বলে রাখি, তোমরা ইউপিএসসির বিগত ইয়ারের যে কোয়েশ্চেনগুলো, যেটা অপশনাল সাবজেক্ট পড়ছো না কেন, সেটা অন্ততপক্ষে একটুখানি খেয়াল রাখো, তাই তো? একদম। তাহলে মানে তোমরা হয়তো কমন পেয়েও যেতে পারো। কিছু কোশ্চেন তো ডাইরেক্ট কমন এসে, যেমন আমাদের 23 সালে যে আমাদের 10খানা কোশ্চেন লিখতে হয় দুটো পেপার মিলিয়ে অপশনালে, তার মধ্যে অন্তত 7খানা কোশ্চেন ইউপিএসসি থেকে ডিরেক্ট একদম হুবহু অ্যাজ ইট ইজ কপি পেস্ট করেছিল পিএসসি। এবার সেটা হবে বলছি না, বাট তুমি যদি মোটামুটি টপিকগুলো রেডি করার সাথে একটু ইউপিএসসির কোশ্চেনগুলো দেখো, তাহলে বুঝতে পারবা যে একই জিনিসকে কিভাবে ঘুরিয়ে ইউপিএসসি দেয়। তাহলে অন্তত ওই পরীক্ষার হলে গিয়ে ওই সমস্যাটার সম্মুখীন হতে হবে না, যে হট করে একটা আনকমন কোশ্চেন দেখলাম, হয়তো যার মানেই বুঝতে পারছি না, কিন্তু মানেটা বুঝতে পারলে হয়তো আমি লিখতে পারতাম। সেই জন্য ইউপিএসসির পিওয়াইকিউ অবশ্যই দেখতে হবে। তাহলে বুঝতে পারছো তো, এটা শুধুমাত্র পডকাস্ট নয়, এখানে ছোট ছোট হ্যাকস লুকিয়ে আছে। যারা ধরতে পারছো তারা কিন্তু অফিসার হয়ে যাবে, আর যারা ধরতে পারছো না আবার ঘুরে যাও, দেখো, তারপরে স্যারের যে নীতি সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। তো 2023 সাল হ্যাঁ, পরীক্ষা দিয়েছিলে, তোমার যখন পিডিএফ এ নামটা এলো এ গ্রুপে, WBRS, সম্ভবত 42 র্যাঙ্ক। হ্যাঁ স্যার। তন্ময় চক্রবর্তী। তো এই যে নামটা প্রথমে তোমার মানে রেজিস্ট্রেশন রোল নাম্বার, তারপরে তোমার নাম, তারপরে এলো ইউআর লেখা, তারপরে এলো 42 নম্বর, এই যে নামটা, তো এটা দেখার পরে তোমার কেমন অনুভূতি হয়েছিল? তারপরে আমি আরেকটা জিনিস বলি, যে সেই দিন রেজাল্টটা তুমি স্ক্রিনশট মেরে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলে, এবং তুমি তোমার মা সম্পর্কে কিছু একটা বলেছিলে, মানে এরকম যে তুমি হয়তো নেই, তোমার স্বপ্ন পূরণ হয়েছে, বা তোমার খুব মিস করছি, মা গো মা তুমি আশীর্বাদ করো, এরকম একটা কিছু লিখেছিলে। তো আমার এখনো মনে আছে, আমার স্ক্রিনশটটা আমার কাছে এখনো আছে। তো সেই দিনের অনুভূতিটা একটু যদি বলো। অ্যাকচুয়ালি স্যার সেদিন আমি একটা মানে বাড়ি থেকে দূরে ছিলাম, এবারে রেজাল্ট দেবে শুনছিলাম, এবার ওই দিন হট করে আসবে তো বুঝতে পারিনি। তো রেজাল্টের পিডিএফ পাঠালো এক বন্ধু, তো রেজাল্টের পিডিএফে নিজের নাম দেখলাম। তো দেখার পরে তো স্যার কিছুক্ষণের জন্য তো মানে বিশ্বাসই হচ্ছিল না। আর তারপর প্রথমে আমি র্যাঙ্ক দেখে ভাবলাম আমি বোধহয় ফুড সাপ্লাই পেয়েছি, কারণ সিটের হিসেবে আমার কাছে ওরকমই ছিল যে 15টা এক্সিকিউটিভের সিট, 18টা রেভিনিউ, তাহলে 33, তারপরে হলে ফুডেই হবে। তো আমি প্রথমে ভেবেছি ফুড সাপ্লাই। তারপরে আমি পাশে আমার সেদিন মানে ভাগ্যক্রমে এমন একজনের পাশে বসেছিলাম যার জন্য আমি ডিউটিতে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আচ্ছা, সে আমাকে ওই রকমভাবে ডিউটি স্যারদেরকে রিকোয়েস্ট করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। তো দাদা বললো আরেকবার ভালো করে দেখো কিসে হয়েছে। তখন চেক করে দেখলাম যে রেভিনিউ সার্ভিসে হয়েছে। তো হওয়ার পর মানে ওই দিনের অনুভূতি স্যার এখনও বিশ্বাস হচ্ছে না, এটা একটা ব্যাপার। আর মাকে নিয়ে লেখার কারণ হচ্ছে মানে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি পড়াশোনার পরিবেশ এখনও নেই।
আমার যারা সিনিয়র দাদা বা মানে তুতো ভাই বোনেরা বা ছোট জুনিয়র যারা পড়াশোনার স্যার সেই পরিবেশটা না থাকাতে তারা কেউই সেভাবে পড়াশোনা করেনি। কিন্তু আমার মা যেহেতু সেই আমলে মাধ্যমিক পাস ছিলেন, তো মা বুঝেছিলেন যে এখান থেকে বেরোনোর রাস্তা একটাই পড়াশুনো, এবং শরিকদের ঝামেলার জন্য পড়াশুনোর পরিবেশ সবসময় আমাদের পড়াশুনোর টাইমে তারা ডিস্টার্ব করতো, গান বাজিয়ে ঝগড়াঝাঁসি করে। তো সেইটা মা ছোট থেকেই দুই ভাইয়ের পেছনে তো পড়াশোনার পেছনে খুব লেবার দিত। এবারে মাকে হারিয়েছি প্রস্তুতি পর্বের মাঝখানে, 21 সালে মা মারা যায়, ক্যান্সার হয়েছিল। তো তারপর থেকে মানে ওই ছোট থেকেই একটা ছিল। আর আমার বাড়িতে একজন মানে আমার এক মামা আর্মির অফিসার, তো ছোট থেকেই সেই হিসেবে ছিল যে মামার মতো অফিসার হতে হবে। যাই হোক, সেখানে হতে পারিনি, ব্যর্থতা। কিন্তু একটা যে অফিসার হতে হবে এই ধারণাটা অনেক আগে ছিল। তো সেটা যখন পূরণ হয়, সত্যিই মাকে খুব মিস করছিলাম, মায়ের কথা বারবার মনে পড়ছিল, কারণ মা প্রচুর কষ্ট করে আমাদের পড়াশুনো শিখিয়েছে দুই ভাইকে। অনেক কথাও শুনতে হয়েছে হয়তো। হ্যাঁ, প্রচুর প্রচুর প্রচুর। মাকে এমনও শুনতে হয়েছে যে ছেলেকে যদি অফিসার বানাতে হয় বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এবং ইন্টারেস্টিংলি এবছর মেন্সের আগে, মেন্সটা হয় সম্ভবত 23 সালের আগস্ট মাসে, আমরা মে মাসে দুই ভাই বাড়ি ছেড়ে পাশে একই গ্রামে অন্য এক জায়গাতে আমরা ভাড়া বাড়িতে চলে যাই পড়াশোনার সুবিধার জন্য। এখন তো সরকারি অফিস পাবে, সরকারি বাড়ি পাবে, সেগুলো তো পরের কথা। কিন্তু স্যার এখনো বাড়ি ফিরতে পারিনি, মায়ের শূন্যতাটা এখনো রয়েছে। এখনো আমরা স্যার বাড়ির বাইরেই থাকি, ওই ভাড়া বাড়িতে। কিন্তু স্যার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। তুমি মায়ের কথা রাখতে পেরেছো, অফিসার হয়েছো। তারপরে আশেপাশের মানুষের যারা বলেছিল যে অফিসার হতে গেলে বাইরে যেতে হবে, তাদের তুমি যোগ্য জবাব দিয়েছো। হ্যাঁ স্যার, এটা ঠিক। তেমনি স্যার পুরো আমার যারা সহকর্মী বা আমার যারা গ্রামের মানুষজন, তারা সবাই প্রত্যেকে স্যার খুব খুশি। এবং সাথে তাদের একটাই কথা, আজকে যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে তারা আরও বেশি খুশি হতো। এই কথাটা যখন শুনি আরও বেশি মনটা মানে কিছু তো খারাপ হয়, মা বাবাকে। হ্যাঁ, সে তো সরি, খুব তো দামি ছাড়া তো এই অবধি আসতে পারতাম না। একদমই তাই। তবে সবাই পাড়াতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেশ একটা হই হই পরিবেশ, তাই তো? যে একদম সবাই খুশি, সবাই। সবচেয়ে বেশি খুশি তো মানে আমার পাড়া প্রতিবেশী এবং আমার ডিউটিতে সহকর্মীরা, যে সমস্ত ডাক্তারবাবুরা যারা পড়ার সুযোগ দিয়েছে আমাকে, ডিউটি আওয়ার্সেও পড়ার সুযোগ পেয়েছি, যেটা অনেকেই পায় না। অফিস বস হয়েও অনেকে ডিউটি আওয়ার্সে পড়াশোনা করতে পারে না। কিন্তু আমি আমার ডিউটির ওখানে যে স্যারেরা, আমাদের যে বিএমওই স্যার, এসিএমওই স্যার বর্তমানে ডক্টর মৃগাঙ্ক সাহারয়, সেই স্যার আমাদের বিএমওই ছিলেন দীর্ঘদিন, এখন এসিএমওই স্যারে তার পদোন্নতি হয়েছে। ওই স্যার প্রথম থেকেই বলতেন তোমরা পড়াশোনা করো, এখান থেকে বেরোতে হবে। আর একজন সহকর্মীর নাম না বললে নয়, সেটা হচ্ছে আমাদের অফিসের একজন দাদা, বরুণ দা। ওই দাদা আমাকে পড়াশোনার জন্য জায়গা মতো পোস্টিং দেন এবং স্যারকে রিকোয়েস্ট করে বুঝিয়ে দেন যে স্যার যাতে ও পড়াশুনো করতে পারে। ও অলরেডি আমি যে বছর জয়েন করি সে বছর আমি ইন্টারভিউ দিয়েছিলাম 17-র, তো সিলেকশন হয়নি। কিন্তু ওই দাদা বুঝেছিল যে এতদূর যখন এসে আর একটু ঠেললে হয়তো হবে। তারপরে আমার সবচেয়ে বেশি হেল্প করেছে যারা স্টাফ নার্স, সিস্টার দিদি যারা, আচ্ছা, তারা কোনোদিন নাইট ডিউটিতে আমাকে রাতে খুব একটা ডাকতো না, আমি পড়তাম, দিদিরা জানতো। এরা ভীষণ হেল্প করেছে। তাদের কথা না বললে মানে কাহিনীটা অধুরা থেকে যাবে, এরকম একটা ব্যাপার। যাক, মানে সত্যি খুব অনুপ্রেরণার। আমরা শুধু অনেকেই বলি যে আমার তো টাকা পয়সা নেই, কি করে সফল অফিসার হওয়া যায়। অনেকে আবার বলি যে আমি তো সেই ভালো স্কুলে পড়িনি, কি করে অফিসার হব। অনেকেই আবার বলি যে আমার তো মেধাই নেই, আমি ইংরেজিটা পারি না। আবার অনেকে বলে আমার তো সাপোর্টিভ কেউ নেই। কিন্তু তুমি যদি চাও তাহলে কিন্তু তোমার দেখবে যে আশেপাশে মানুষজন ঠিক হেল্প করছে। তন্ময় চেয়েছিল অফিসার হতে, সে গ্রুপ ডি কর্মী থেকে অফিসার হয়েছে। তার আর্থিক সচ্ছলতা বিশাল ছিল তা বলবো না কখনোই, বা সে যে বিশাল মেরিটোরিয়াস ছিল, আইআইটিয়ান ছিল তাও বলবো না কখনো। তবে তার পাশে একদল সে কর্মীর মতো বলতে পারো তন্ময়কে ঠেলা দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। তারা বলেছিল তন্ময় তুমি পড়ো, আমরা আছি তোমার পাশে। এইভাবে তন্ময়কে এগিয়ে দিয়েছিল। আর তন্ময় তাদের যে ওই বলা কথা যে তুমি করো আমরা আছি, সেটা মান রেখেছে। আজকে তাদেরকে সে অবশ্যই শ্রদ্ধা জানাই। আজকে দেখলে তো কেমনভাবে সে ভাবুক হয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। অবশ্যই এরকম মানুষজন যদি একটুখানি প্রত্যেকটা লড়াকু ছেলে মেয়েদের সাহায্য করে দেয়, তাহলে হয়তো আজকে আমাদের দেশের যারা হয়তো অনেক কষ্ট করছে তারা হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবে। তো চলো নেক্সট প্রশ্ন। এই যে ধরো রেভিনিউ সার্ভিস পেলে, হ্যাঁ স্যার, মানে টাকার গল্প,
তাই তো? তাহলে এখানে তোমার মানে এই কাজটা সম্পর্কে কেমন অভিজ্ঞতা, মানে তোমার অভিজ্ঞতা বলতে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে তুমি কেমন ভাবে নিচ্ছ কাজটাকে? এবারে স্যার দেখুন, মানে বিসিএস পাওয়া মানে তো একটা স্বপ্নই থাকে এক্সিকিউটিভের চেয়ার বা ডিএসপি হওয়া। তো সেই হিসেবে হয়তো দুটোর একটাও হতে পারিনি, কিন্তু রেভিনিউ পেয়েছি স্যার। তো মনে হচ্ছে যে আরও একবার বসতে হবে এক্সিকিউটিভের চেয়ারটার জন্য। তো কারণ ওখানে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি ডিরেক্টলি করা যায় স্যার। আর এখানে এটা হচ্ছে সরকারের মূল চালিকা শক্তি, যেমন ওরা, তেমনি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের গুরু দায়িত্ব হচ্ছে স্যার যে কোনোভাবে সরকারের জন্য টাকা ইনকাম করে এনে সরকারের হাতে দেওয়া, সেটাই বিডিও সাহেবরা খরচ করবেন। তো আমাদের এটাও একটা মানে যথেষ্ট গুরুত্ব। এবার স্যার ব্যাপার হচ্ছে, যেহেতু নতুন এই সার্ভিস সম্পর্কে তেমন জ্ঞান আমার নেই, কয়েকজন সিনিয়র দাদা দিদির পেয়েছি যারা অলরেডি ইন সার্ভিস, এই সার্ভিস সম্পর্কে তাদের থেকে টুকটাক শুনেছি যে 3টে ভাগ আছে, এরকম কাজ আছে। এই সম্বন্ধে স্যার এখনো মানে খুবই কম আইডিয়া, যে খুব ডিটেলস হলে হয়তো বলতে পারতাম, ততটা নেই। তার মানে মেন কথা হচ্ছে রেভিনিউ সার্ভিসে যারা আছো বা যারা পাবে, তাদের কাজ হচ্ছে জনগণের কাছ থেকে বা মানে আমাদের সরকারের হয়ে টাকাটা তুলে আনা। আর বিডিও বা এক্সিকিউটিভ হলে সেই টাকাটা তুমি মানে হাত খুলে খরচ করা, মানে বলতে পারো বাবার মতো টাকা ইনকাম করো আর ছেলে মেয়ের মতো খরচ করার একটা ব্যাপার, তাই তো? ওরা ডেভেলপমেন্টাল কাজে খরচ করার ভীষণ সুযোগ সুবিধা পায়, যেটা হয়তো আমাদের নেই, বা আমাদের পাবলিক ডিলিং এর সুযোগটাও খুবই কম, সেটাও ওদের ক্ষেত্রে বা ওনাদের ক্ষেত্রে খুবই বেশি। একটা ডিফারেন্স। আচ্ছা, এই যে ধরো WBCS এ বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ, হ্যাঁ, এটা কতটা গেম চেঞ্জার মানে হতে পারে তোমার মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে, কেউ WBCS দিতে আসছো বা দিতে দেবে এই বছরে কোনো ভাই বোন বা দাদা দিদি, একটাই কথা বলবো, যদি বাংলা ইংরাজি তুমি না পড়ার ইচ্ছে থাকে তাহলে WBCS পরীক্ষা তুমি দিও না। কারণ তোমার তাহলে কোনো গ্রুপেই সিলেকশন হবে না, একদম লিখে নাও। তুমি MCQতে যদি 650ও পাও, তাও চান্স খুব কম যে তোমার সিলেকশন হবে। কারণ বাংলা ইংরেজি যদি তুমি না পারো, তুমি আলটিমেট কোনো পদে বসলেও তোমাকে যখন চিঠি চাপাটি করতে হবে বা লিগাল যে ব্যাপারগুলো দেখতে হবে, সেগুলো পড়াশুনো করতে হবে। তোমাকে প্রচুর লেখাপড়া করতে হবে। সার্ভিস পেয়ে গেলাম মানে পড়াশুনো নেই এরকম ব্যাপার নেই, ম্যাক্সিমাম সার্ভিসেই পড়াশুনো করতে হবে তোমাকে। তো সেক্ষেত্রে বাংলা ইংরেজির গুরুত্ব ভীষণ, কারণ তোমাকে লিখতে হবে অনেক জায়গায়। ইভেন মানে বিডিও সাহেবদের ক্ষেত্রে বা ডিএসপি সাহেবদের ক্ষেত্রে তো তোমাকে পাবলিক ডিলিংয়ের সময় বলতেও পারতে হবে সুন্দরভাবে। সেগুলো অবশ্যই তোমার সাহিত্য জ্ঞান না থাকলে বলাটাও অসম্ভব, লেখাটা তো আরও বেশি অসম্ভব। তো সেই জন্য বাংলা ইংরেজি তোমাকে পারতেই হবে। এইটা না পারলে তোমার মানে WBCS পরীক্ষায় বসা অনর্থ হয়ে যাবে। তুমি প্রতিবার প্রিলি পাস করবে, মেন্সে প্রত্যেকবার আটকে যাবে। মানে অপশনাল ছাড়া হয়তো বা তুমি এবি পেলে না, হ্যাঁ গ্রুপ সি ডি পেতে পারো, ডেসক্রিপটিভ ছাড়া কোনো গ্রুপই বা কিছুই পাবে। বর্তমানে তো ক্লার্কশিপ পরীক্ষাটাও, হ্যাঁ বর্তমানে ক্লার্কশিপ পরীক্ষা মানে রাজ্যে যে কোনো পরীক্ষা বলতে পারো, পুলিশ থেকে শুরু করে যেটা টিম মানে সলতের মতো জ্বলছে ক্লার্কশিপের পরীক্ষা, সেটাতেও কিন্তু রেগুলার তোমার রাইটিং ভালো না হলে হবে না। এবং তুমি একজন কেরানি সাহেব হিসেবে যখন বসবে অফিসে, ব্লকে হোক বা যে কোনো জায়গায়, তোমার লেখনই হচ্ছে মেন সম্পদ, অফিসারেরও সম্পদ তুমি, কারণ তোমাকে ভালো লিখতে জানতে হবে। আচ্ছা, আমাদের ইনস্টিটিউশনের মেন যেটা শক্তি বলতে পারো সেটা হচ্ছে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ। হ্যাঁ স্যার, আমরা MCQও করাই না, আমরা অপশনালও করাই না আপাতত। তো এই যে ধরো তুমি পড়তে আমাদের যে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ, তো এটা ধরো আমাদের পড়ার ধরনটা যেটা, আচ্ছা তোমার কি মনে হয়েছে কখনো যে এটা বাকিদের তুলনায় আলাদা, বা হয়তো বা মেন্সে লিখতে গিয়ে তোমার কতটা হেল্প করেছে আর কি? আমি বলছি স্যার, আপনার প্রথম যে ক্লাসটা হয় ওই প্রথম 2 মাস ধরে, যে আপনি পুরো একটা আমাদেরকে PDF প্রিন্ট করে নিতে বলেন 15-20 পেজের, ওটার মধ্যে ফরম্যাটগুলো থাকে পুরো ওই 5-10টা 9টা জিনিসের। কারণ আরেকটা তো আমাদের ওই প্যাসেজ তুলে দেয়, ওটার তো আর ফরম্যাট হয় না। কিন্তু ওটা নিয়েও স্যার আপনি আলোচনা করে দিয়েছিলেন। কারণ আমি বলছি যে যেমন 4টে টপিক 2টো পেপারেই অলমোস্ট একই জিনিস, বাংলা থেকে ইংরাজি, ইংরাজি থেকে বাংলা, এরকমই জিনিস থাকে, একই জিনিস, শুধু বাংলাতে বোধ পরীক্ষণ। হ্যাঁ, এবার ওই ব্যাপার হচ্ছে এই টপিকগুলো সম্পর্কে স্যার আপনি যেভাবে লেখাতেন বা যে লিখতে দিতেন টপিক, তারপর যখন আলোচনা করে দিতেন বা আমার যখন খাতাটা দেখে দিতেন, তার পাশে ওই যে আপনি পুরো নিজে পেন দিয়ে রিভিউটা লিখে দিতেন যে এইগুলো করতে হবে, এবং সাথে আমাকে ওই হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে আপনি যে ভয়েস নোটটা দিতেন যে এটা তন্ময় এই জায়গাগুলো তোমাকে চেঞ্জ করতে হবে স্যার, ওটা তো আমি ওই টপিকগুলোকে নিজের একটা খাতা বানিয়েছিলাম ছোট, তো ওই খাতায় ওই টপিকটার সামারি লিখে রাখতাম, যাতে পরীক্ষার সময় আপনার ওই মডিফিকেশান সমেত আমার রিভিশন হয়। আমি পরীক্ষার আগে ওই জিনিসগুলো খুব রিভাইজ করতাম, তাহলে স্যার খুব মুশকিল।
আমাদের এখানে ধরো এই যে মক টেস্ট হতো বা খাতা চেকিং এর যে পদ্ধতিটা, এটা তোমাকে তোমার যে ভুল সেটা কতটা কার্যকর হয়েছে, মানে ভুল শুধরে নিতে আর এবার কি। স্যার এখানে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অনেক জায়গাতে এরকম মক টেস্ট হয় কিন্তু একজন ক্যান্ডিডেট আরেকজনের খাতা দেখতে পায় না। হ্যাঁ। কিন্তু স্যার আপনার যে সিস্টেমটা ছিল টেলিগ্রামে আমাদের সময়, যে প্রত্যেকের খাতায় আপনি ওপেন আপলোড করতেন, তাতে কি হতো আমার থেকে ভালো নিশ্চয়ই বাংলা ইংরেজি কেউ না কেউ লেখে, হ্যাঁ। বা একাধিক লোক লেখে, তো আমি তাদের লেখাটাও পড়ার সুযোগ পেতাম। এবং স্যার এরকম হয়ে গেছিল যে 4-5 দিন পড়ার পর আমি বুঝে গেলাম যে এই দুটো বন্ধু বা এই দুটো বান্ধবী এরা ভালো লিখছে, ওদের লেখাটা আমি তখন নিজে চেয়েই নিতাম যে ভাই তোমার লেখাটা স্যারের কারেকশনের পরে একটু দিও। তাতে স্যার কি হতো, ওর লেখাটা পড়তাম আর আমার লেখাটা পড়তাম, আমি বুঝতে পারতাম যে আমার কিছু জিনিস এক্সক্লুড হয়ে গেছে, সেগুলোকে ইনক্লুড করতে হবে, বা আমি একটা মেন পয়েন্ট বাদ চলে গেছে, বা আমি একটা লিখেছি সেটা ও লেখেনি। এবং আমার ওরকম 2-1 বন্ধুও ছিল, তাদের নাম আমি নিচ্ছি না ক্যামেরার সামনে, কিন্তু মানে যেহেতু তারা এখনো সিলেকশন পায়নি তাদের বিব্রত করা হবে, কিন্তু তাদের সাথে আলোচনা করেছি রেগুলার, এবং এটা আমার সত্যি খুব হেল্প হয়েছে। না মানে অ্যাকচুয়ালি কি বলতো, যে আমার যেটা কনসেপ্ট ছিল, যেহেতু আমরা এটা অনলাইনের যুগ, এটা তো আমরা মানে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছি। হ্যাঁ স্যার। তো এবারে এখানে একটা সুবিধে যদি বলি আমি, তাহলে যে আমি অন্তত পক্ষে প্রত্যেকটা ছেলেকে এটা সুবিধা দিতে পারবো, এই যে তুমি বললে যে প্রত্যেকের খাতা দেখা, হ্যাঁ। তুমি ধরো ফিজিক্যালি 50 জন ছাত্র আছে, আমি 50 জনের পরীক্ষা নিলাম, খাতা দেখে দিলাম, তাদেরকে দিলাম, তো ম্যাক্স টু ম্যাক্স কি করবে, হয়তো পাশের জনের খাতাটা, পাশের 2-3 জনের খাতাটা দেখতে পারবে, কিন্তু 50 জন যারা লিখলো কারোটাই তাদের দেখা কিন্তু সম্ভব না। 50 জনের খাতা দেখতে পারলে না, সম্ভব না। সম্ভব না। তুমি অজানায় থেকে গেল যে 50 জনের মধ্যে কেউ ভালো বা খারাপ, তোমার আশেপাশে দেখলে, তারপরে দেখলে যে না তোমারটা হয়তো ভালো হয়েছে, বেশি নম্বর পেয়েছে, চলো আমি সেরা এখানে। সো তো যাই হোক, মানে আমাদের এই যে ধরো প্রসেসটা মানে একটা সাইন্টিফিক ওয়েতেই করা হয়। আমি তো বলেছি তোমাদের, দেখো আমি তোমাদের যন্ত্র বানাতে চাই না, আমি চাই যে অন্ততপক্ষে কোনো প্রশ্ন ধরো তোমার অজানা এলো, যাতে করে তুমি লিখে আসতে পারো, সেটাই তৈরি করা হয়। আর আমাদের যে সমস্ত টপিকগুলো দেওয়া হয়, তো সমস্ত দেখবে যে কারেন্ট রিলেটেড, মানে আমাদের যে নিউজ টু নোটসও দেওয়া হয় সেগুলো কারেন্ট রিলেটেড। আমি তো বলি যে 2023-এ যে মেন্স হয়েছিল, তো সেখানে ধরো ফেসবুক থেকে প্রশ্ন এসেছিল, 23 না 22-এ সম্ভবত, ফেসবুকের প্রশ্নটা সম্ভবত 22-এ ফেসবুকের প্রশ্ন 22-এ। তুমি ভাবতে পারবে না যে ওই প্রশ্নটা আমি 4 থেকে 5 বার করিয়েছিলাম এবং তোমাদের বলে দিয়েছিলাম পরীক্ষার পরে, এই যে দেখো এই ডেটে আমি এই ফেসবুকের প্রশ্নটা দিয়েছিলাম। স্যার একদম। এবং তারপরে আমি বলি যে ওই একটা ফেসবুকের প্রশ্ন দিয়েছিলাম পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে, আর পড়ে গেছে। এবার বলো স্যার আপনি তো মানে কমন দেন বা কিছু, এরকম অনেকে জিজ্ঞাসা করে। দেখো আমি কমন দিই না, কিন্তু প্র্যাকটিসই করানো হয় এমনভাবে, বা এতটাই প্র্যাকটিস করানো হয় যে কমন পড়ে যেতে বাধ্য। আর কিছু নেই তো, 5টা 10টা তো টপিক, হ্যাঁ। ওগুলো ঘুরে ফিরে আমি তো নিজে তো আমি ভাবি যে বাজারে চলতি যে সমস্ত বইগুলো আছে সেগুলোর মানে কিছু বাকি নেই আর কি। তোমাদের কাছে যে বইগুলো আছে হয়তো ডেসক্রিপটিভের, সেগুলো হয়তো তোমার 4-5টা পেজ করে তারপরে আর করো না, কিন্তু মানে সেগুলো তোমাদের সব প্র্যাকটিস করিয়ে দিয়েছি আমি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা আমার খুব ভালো লাগে যে আমি হয়তো নিজেও হয়তো করতে পারতাম না, কিন্তু তোমাদের করাতে গিয়ে আমি সবগুলো শেষ করে দিয়েছি। এবারে যাই যে ইন্টারভিউ বোর্ড, হ্যাঁ সেখানে এরকম কি কোনো প্রশ্ন ছিল তোমার যে যেটা তোমাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল? স্যার দেখুন, অবজেক্টিভ কোশ্চেন আমার 2-1টা মানে এরকম হয়েছে যে ওনারা আমাকে জিজ্ঞেস করেছিল জ্ঞানপীঠ নিয়ে, বলেছিলাম 3 জনের নাম বলতে বলেছিল, 2 জন বলেছিলাম, আরেকজন পারিনি। এরকম ভাবে আরো একটা কিছু পুরস্কার জিজ্ঞেস করেছিল, 2 জনের নাম পেরেছিলাম, আরেকজন পারিনি। এবার আমাকে মেনলি ওনারা 3খানা কোশ্চেন দিয়েছিল, মানে যেখানে আমার ওপিনিয়ন বেসড। একটা হচ্ছে ওই 370 ধারা এবং কাশ্মীরের লোকজনের যে রিয়াকশন, সেইটা নিয়েছিল। আরেকটা ছিল 1 নেশন 1 ইলেকশন। তো আমি দুটোই খুব সুন্দরভাবে ব্যালেন্সড হইতে বলেছিলাম, দুটোতেই একটা করে মেন পয়েন্ট মিস হয়ে যায়। তো যে ডান দিকে যে স্যার ছিলেন, তো ওই স্যার আমাকে একটু ধরিয়ে দেন যে তন্ময় তুমি মনে হয় এটা মিস করে গেলে। আমি সাথে সাথে রেকটিফাই করে নিই, হ্যাঁ স্যার এটাও হবে, আমার মনে ছিল না। এইভাবে আমি করেছি। আর যেটা হচ্ছে ওনারা বারবার কিন্তু স্ট্যান্ড চেঞ্জ করানোর চেষ্টা করেছিলেন আমাকে, 3-4 বার, কিন্তু স্যার ওইটা কিন্তু আমি যুক্তি দিয়ে ওনাদেরকে বারবার কাউন্টার করেছি, ওটা করতে হবে, ওটা না করলে খুব মুশকিল। কারণ গ্রুপ এ মানে ম্যাক্সিমাম অফিসেই আপনি বা তুমি যেই হবে অফিস বস, তো তোমার যদি নিজের কোনো স্ট্যান্ড নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে খুব মুশকিল। তাহলে তুমি ম্যানিপুলেট হয়ে মানে তোমার তো একটা মানে সংসারের মতো ব্যাপার, অনেক স্টাফ থাকবে, অনেক বড় অফিস হবে বা অনেক ব্লকের দায়িত্বে থাকবা, তো সেগুলো তোমার পক্ষে বা আপনার পক্ষে চালানো মুশকিল হয়ে যাবে, সেজন্য স্ট্যান্ড থাকা জরুরি। আমি একটা জিনিস খেয়াল করেছি যে WBCS এর ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে বা সিভিল সার্ভিসের ক্ষেত্রে যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, কোচিং দেয় যারা,
তারা মেন ফোকাস করে ধরো প্রিলিমসে, হ্যাঁ মেন্সের ক্ষেত্রে কিন্তু অতটা, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে অতটা পেরে ওঠে না ওরা, মানে বা ওই সার্ভিসটা দেয় না। যারা যারা করে তারা নিজেই তৈরি করে আর কি বলতে পারো। তো তোমার কি মনে হয় যে মানে WBCS পাস করার জন্য কোচিংটা মেন, নাকি সেলফ স্টাডি করলেও সম্ভব? দেখুন স্যার, যেটা মনে হয় কোচিং এর ভূমিকা হচ্ছে তোমায় পথ দেখানো, বা গুরুর ভূমিকা হচ্ছে গাইড করা, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই প্র্যাকটিসটা অর্জুনকেই করতে হবে। একদম প্র্যাকটিস তোমাকে, তুমি যে কোচিংয়েই পড়ো, যত টাকা দিয়েই পড়ো, কলকাতায় পড়ো বা দিল্লিতে পড়ো, তোমাকে আলটিমেট লক্ষ্মীকান্তের পেজ বাই পেজ পড়তে হবে। তারপরে ইকোনমিক্সের যে বই আছে নিতিন সিংহানিয়া স্যারের লেখা, ওই বইটাও তোমাকে পেজ বাই পেজ পড়তে হবে। ওর কোনো শর্টকাট হয় না, তুমি নোট পড়তে পারো, কিন্তু যে বছরই কোশ্চেনটা কঠিন হবে, সব কনসেপচুয়াল কোশ্চেন আসবে, সে বছরই তুমি হাবুডুবু খাওয়া পরীক্ষার হলে। তো তোমাকে ওই জায়গা থেকে বাঁচতে গেলে প্রত্যেকটা টেক্সট বই তোমাকে খুঁটিয়ে পড়তেই হবে। তারপর তুমি রিভিশনের জন্য নিজের নোট বানানোর সময় নেই, কোচিংয়ের নোট পড়লে সেটা হয়ে যাবে, কিন্তু টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না স্যার। এখন আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে কখনো কখনো WBCS এ মেন্সে বা প্রিলিমসেও কয়েকটা ওই ইউপিএসসির মতো স্টেটমেন্ট বেসড যে কোশ্চেনগুলো হয় আসে, সেগুলো দিয়ে দিচ্ছে ওরা, মানে আগে থেকে তৈরি করছে ছেলে মেয়েদের যে দেখো এটা আসতে পারে। তো এটা কি মনে হচ্ছে তোমার যে এগুলো করে রাখা দরকার? এবার স্যার আমি যদি বলি, এর একটা উল্টো কথা বলছি, সেটা হচ্ছে কেউ যদি এখানে যারা পডকাস্ট দেখছো যদি 23 সালে ইউপিএসসির প্রিলিমস দিয়ে থাকো, দেখবে ওই বছরের কোশ্চেন লাস্ট 25 বছরে সবচেয়ে কঠিন হয়েছিল। কিন্তু কোনো বিসিএস এর মেন্স ভালোভাবে দেওয়া ক্যান্ডিডেট যদি ওই প্রশ্ন দেখো, দেখবে তার প্রিলিমসের কাট অফ এমনি ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ ওই বছর ইউপিএসসি প্রচুর ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, মানে একদম ওয়ান লাইনার ডাইরেক্ট যার উত্তর হবে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। এবারে ব্যাপার হচ্ছে এইটা পুরোটাই সংস্থার উপর নির্ভর করছে। যেহেতু আমাদের পিএসসি বলছে যে আগামী দিনে ইউপিএসসির মতো প্যাটার্ন হবে, যেহেতু দেশের অনেক রাজ্যই অলরেডি ইউপিএসসির প্যাটার্ন কপি করেছে, একদম এক্সাক্ট তত নাম্বারের পরীক্ষা, তত নাম্বারের প্রশ্নপত্র, সেই রকম প্যাটার্ন। এর মধ্যে অন্যতম হচ্ছে ইউপিপিসিএস, অলমোস্ট একই রকম প্যাটার্নে, বা বিপিএসসি। হ্যাঁ বিপিএসসি ওটাই। এবং আমাদের ক্ষেত্রেও যেহেতু পিএসসি ওটা নোটিফিকেশন দিয়ে রেখেছে, আশা করা যায় হয়তো 26 সালের যে পরীক্ষা হবে, মানে এখনো তো 24-25 ব্যাকলগ রয়েছে, 26 সালের পরীক্ষা যেটা হবে হয়তো তখন চালু হতে পারে। তো এখন যারা স্কুল কলেজে আছো বিশেষ করে যারা প্রস্তুতি নিচ্ছ, তারা ওইভাবেই প্রস্তুত হও। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হেল্প হবে সেটা হচ্ছে ইউপিএসসির PYQ দেখা। তাহলে তুমি ওই অ্যাসার্টেন রিজিয়ন টাইপের কোশ্চেন বা মাল্টিপল অপশনালা উত্তরালা যে মানে কোশ্চেনগুলো হয়, ওগুলোর সাথে তোমার সিমিলারিটি থাকবে। এটা অনেকটা ধরো কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপার, কনসেপ্ট এবং কনসেপচুয়াল ক্ল্যারিটি ছাড়া স্যার ওই প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করা খুব মুশকিল। ওয়ান লাইনার হলে মুখস্থ করে তুমি কোনো রকমে উগড়ে দিয়ে চলে এলে, কিন্তু মানে ইয়ের ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যাবে স্যার। ওক্ষেত্রে কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখবে, এবং যার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে টেক্সট বই। টেক্সট বই পড়তেই হবে, মানে কোনো শর্টকাট হবে না। লং জার্নি, হ্যাঁ 8 বছর, তাই তো? হ্যাঁ স্যার। পড়ার মাঝে একঘেয়েমি আসবে। হ্যাঁ স্যার, স্বাভাবিক আসবে। তুমি কিভাবে ডিল করতে? আমি তো স্যার মানে মোবাইলে গেম খেলতাম, এটা বললে তো মানে বাকি যারা দেখছে তারাও ইন্সপায়ার্ড হয়ে যাবে। আমি মোবাইলে ফুটবল গেমটা খেলতাম রেগুলার। আচ্ছা। কিন্তু পাবজি বা সিওসির মতো পপুলার গেম আমি কোনোদিন ইনস্টলও করিনি, খেলিনি। আমি ওই ফুটবল গেমটা খেলতাম, ভালো লাগতো অবসর সময়, আর বাকি পড়াশোনা করতাম। মানে কোথাও কি এরকম ঘুরতে যেতে বা এরকম কোনো ব্যাপার? ঘুরতে যাওয়ার স্যার অত সময় পাইনি, টুকটাক ফেসবুক করতাম। আচ্ছা, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার কথা বললে, হ্যাঁ এখন তো সোশ্যাল মিডিয়ারই যুগ। হ্যাঁ তা যুগ, ঠিক আছে। আর প্রথমত হচ্ছে আমরা পড়তে বসি না, হ্যাঁ তারপরে যদি পড়ি, তারপর মানে একটা ফোন যদি আমি নিলাম হাতে, একটা রিলস দেখতে গেলে আধা ঘন্টা চলে যায়। হ্যাঁ একদম, মানে একটা দিয়ে শুরু হয়, ইনফিনিটিভে গিয়ে বাট ডিস্ট্রাকশন চরম একদম। তো তুমি কিভাবে এই ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে মানে তুমি কি বলবে যে কিভাবে এটা তারা ডিল করবে যারা নতুন, মানে এখন তো সব জেনজি। আমার মনে আছে আমি 23-এর প্রিলিম মানে মেন্সের আগে আমি একটা ছোট ফোন কিনেছিলাম, ওই সেই মানে কিপ্যাডওয়ালা টেপা ফোন, ওইটাতেই আমার হচ্ছে মানে নেটওয়ালা সিমটা আমি ভরে রেখেছিলাম যাতে আমার এই ফোনটা না চলে। এবং আলটিমেট ওতে আমার পড়াশোনার টাইম অনেকটা বেড়ে গেছিলো, এটা সত্যি কথা। এবং যারা সিরিয়াস পরীক্ষা দিতে চাও, আমাদের মানে এখন তো স্মার্টফোন লাগবে, তারপরেও যদি সময় বের করে পড়াশোনা করতে চাও, একটা ভালো উপায় হচ্ছে কিপ্যাড ফোন। পড়াশোনায় খুব হেল্প হবে, অন্তত মেন্সের 2-3 মাস আগেও যদি তুমি শিফট হতে পারো, তাহলে তোমার সুবিধা হচ্ছে যে অ্যাটলিস্ট ওই যে রিলস থেকে টাইমটা নষ্ট হতো সেটা আর হবে না। মানে একটা
একটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ স্যার। মেন্সের আগে তো প্রচুর পড়াশোনা করতে হবে, নাহলে হবে না। প্রিলিমস যদি তুমি কোনোভাবে তুক্কা মেরে পাসও করে যাও, কিন্তু মেন্স তোমার পাস করা মুশকিল। মেন্সের জন্য তোমাকে ভালো করে লেবার দিতেই হবে। মেন্স প্রিলিমস পাস তো করতেই হবে। একদম। মক টেস্টও দিয়েছো? মক টেস্টও দিয়েছি। মক টেস্টের গুরুত্ব ঠিক কতটা এখানে? দেখুন স্যার, ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু বাংলা, ইংরাজি, ডেসক্রিপটিভ আর অপশনাল, এই তিনটের মক টেস্ট তো তোমাকে দিতে হবে, এবং এক্ষেত্রে গুরু একজন প্রয়োজন। সেটা কোনো টিচার হতে পারে, কোনো সিনিয়র দাদা দিদি হতে পারে, বা এই একই অপশনাল নিয়ে পাশ করা কোনো বন্ধু হতে পারে। এটা দরকার। আর জিএস এর ক্ষেত্রে যদি কোনো কোচিং এফোর্ড না করতে পারো, বাজারে 3-4খানা মকের বই আছে, সেই বইগুলো নিয়ে এসে তুমি নিজে থেকেই মক দাও। আর এখন সবচেয়ে সুবিধা হচ্ছে ChatGPT ফ্রি হয়ে যাওয়াতে মোটামুটি, বা Gemini AI, যে কোশ্চেনটার অ্যানালাইসিস তুমি বুঝতে পারছো না, ওকে দিয়ে দাও, ও তোমাকে স্পষ্ট সুন্দরভাবে বুঝিয়ে দেবে। মানে ওর থেকে ভালো আর কেউ, ওর থেকে ভালো অ্যানালাইটিক্যাল মানে কোনো এই মুহূর্তে টুল আর আমাদের হাতে নেই। এটাকে ভালো কাজে লাগাতে হবে। আর যদি স্যার আরেকটা জিনিস যেটা আমি করতাম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় না অনেক আমলা আছে বা অনেক দাদারা আছে, খুব সুন্দর লেখে কিন্তু আনবায়াসড। সেই আনবায়াসড লেখাগুলো মাঝে মধ্যে পড়তাম। তাদের অনেক কিছু, যেমন আমি নাম বলছি একজনের, অনিক রায় স্যার, অনেক সম্ভবত 18 বা 19-এর ব্যাচের, বহরমপুরের ওখানেই ওনার বাড়ি সম্ভবত। তো ওনার লেখাগুলো কিন্তু আমি মাঝে মধ্যেই পড়তাম, উনি খুব সুন্দর লিখতেন। তারপরে সপ্তর্ষি নাগ স্যার, ওনার লেখাগুলো খুব সুন্দর স্যার লিখতেন, ওগুলো পড়তাম, ভালো লাগতো। ওগুলো পড়লে অনেক কিছু জানা যায়। হ্যাঁ, মানে স্ট্র্যাটেজিও অনেক সময় দিয়ে থাকেন, বা অনেক আমি দেখেছি এরকম অনেক অফিসার আছে যেনারা নিজের সময়। আরো একজন আছে শেখর দুবেদা। আচ্ছা, উনি এক সময় ক্যান্ডিডেট ছিলেন, উনি এখন সাংবাদিক। এবার ওনার মানে পলিটিক্যাল আইডেন্টিটি হয়তো আছে, কিন্তু তারপরে উনি অনেক জিনিস খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতেন। ওনার নিজের জার্নিটাকে উনি খুব সুন্দরভাবে লিখেছিলেন, যে কিভাবে শুরু করেছিলাম, কেন হয়নি, পুরো ওই জিনিসটাও পড়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। এই ধরনের লেখনী পড়লে, বা অনেকেই আছে যারা ফেসবুকে নিজের আত্মজীবনী বা কর্মজীবন নিয়ে লেখেন, সেগুলো পড়লে খুব সুন্দর লাগে। যেমন এই মুহূর্তে একজন লিখছেন খুব ভালোভাবে, একজন মানে রিটায়ার্ড স্টেশন মাস্টারমশাই শ্রীযুক্ত নিমাই মুখোপাধ্যায়। আচ্ছা, ওনার ফেসবুক প্রোফাইলে উনি রেগুলার একটা করে লেখনী দিচ্ছেন। ওনার দীর্ঘ অভিজ্ঞতার উপরে উনি যে স্টেশন মাস্টার হিসেবে বিভিন্ন জিনিস দেখেছেন, সেইগুলো আমি রেগুলার মানে গোগ্রাসে সকালবেলা উঠে একবার গেলার মতো পড়ছি। হেবি সুন্দরভাবে লিখছেন, লেখনীর গুণ আছে। এবং স্যার এই লেখনীগুলো পড়লে মানে আপনার ব্রেনে অটোমেটিক লেখার কৌশলটা আস্তে আস্তে ডেভেলপ হতে বাধ্য। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি লিখবে, মানে কাউকে কিছু দিতে চাইছো, তার আগে তোমার কাছে তো থাকতে হবে ব্যাপারটা। একদম। তো সেই জিনিসটা তুমি আনবে কি করে? তার মানে যারা ভালো লেখেন, যারা অলরেডি সাকসেসফুল, বা স্যার যে জিনিসগুলোর নাম বললেন তোমরা সেগুলো মানে ফলো করবে বা দেখতে পারো। এছাড়া ধরো আমি যেটা বলি যে তোমাদের যদি খুবই কষ্ট হয়, তাহলে অন্তত পক্ষে রেগুলার পত্রিকার মানে যে ভালো ভালো লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো তোমরা পড়ো। ইংরেজি জানো না তো দরকার নেই, পাতি বাংলা ভাষায় যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকার ভাষাগুলোকেই তুমি আত্মস্থ করো। প্রত্যেক দিন যদি একটা শব্দ, একটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফ বা একটা প্রবন্ধও পড়তে পারো, তাহলে দেখবে দিনের শেষে কিন্তু অনেকটাই তুমি নিজেকে এগিয়ে নিয়েছো। তো এই জার্নিতে তোমাদের আমি বলবো যে ফাঁকি নয়, ঠিক আছে, বুদ্ধিমত্তার সাথে স্মার্টলি যদি কাজটা করো, তাহলে স্যারের মতো তোমরাও হতে পারবে অফিসার। যারা ধরো একদম নতুন শুরু করতে চাইছে, তো তাদেরকে তুমি কি পরামর্শ দেবে? তাদেরকে আমি যেটা বলতে চাই, মানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেহেতু বিসিএস এর জার্নিটা লং জার্নি, কেউ যদি ফার্স্ট অ্যাটেম্পটেও পায় মোটামুটি স্যার 3 বছর লাগবে। ধৈর্য নিয়ে এই লাইনে আসতে হবে। আর এর একটা বড় জিনিস হচ্ছে, একবার প্রিলিমস বা মেন্স পাস করা শুরু করলে তুমি ওই যে পাক চক্রে আটকে যাবে। যতক্ষণ না মানে অভিমন্যুর মতো বেরোতে পারছো, ততক্ষণ তোমাকে এখানেই থাকতে। নেশা বলতে, হ্যাঁ নেশা। এবং ওই অভিমন্যু যেটা বেরোতে পারেনি, তোমাকে সেটা বেরোনোর রাস্তা বের করতে হবে। সেটা করে দেখিয়েছো, সেটা করতে হবে, নাহলে তুমি মারা পড়বে। নাহলে আলটিমেট গিয়ে দেখা গেলো কেউ অনেক মানে এরকম অনেককেই চিনি যারা গ্রুপ সিতে আটকে গেছে। আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা খুব ভালো স্টুডেন্ট, কিন্তু গ্রুপ সিতে এমন একটা পোস্টে বা এমন যেভাবে ব্লকে পোস্টিং পেয়েছে, কাজের চাপে তাদের আর পড়াশুনো করা হয়ে ওঠেনি। তো সেই জন্য আমি যারা নতুন শুরু করে, অনেকেই ভাবে যে সিডিটা তো ইজি আছে, অপশনাল পড়তে হয় না, সিডিটা আগে টার্গেট করি। আমি বলবো না,
অপশনালটা যদি আগে তুমি তুলে নিতে পারো, যারা বিশেষ করে কলেজে আছো বা স্কুল শেষ করছো, 12 ক্লাস হবে, অপশনাল মানে বিসিএস পরবর্তীকালে টার্গেট, তাহলে আগে অপশনালটা চুজ করে নাও। সেইটা দরকার হয় অনার্সে পড়ো বা পাশে ওটা পড়ো, বা পাশে কোনো সোজা সাবজেক্ট মানে তুলনামূলক সোজা সাবজেক্ট কিছু হয়, তো সেগুলো রেখে তুমি ওই অপশনাল সাবজেক্টটা রেডি করতে পারো। যেইটা তোমাকে একটা মানে অপশনাল কারোর রেডি মানে সে পরীক্ষার মোটামুটি অর্ধেকটা রেডি করে ফেললো। অপশনালটা যদি রেডি থাকে, এ বি অনেক সহজ সিডির থেকে, কারণ ডি এর সিট তো গত 10 বছর আর নেই, ভ্যানিশ। মানে 22টা এক্সেপশনাল কেস, 23-এও ভ্যানিশ, তার আগেও সব ভ্যানিশ, একটা দুটো করে অনেক সময় এরকমই এসছে স্যার। এই বছরও তো 23-এর মেলা ছিল, কমে গেছে। তো তোমাকে মেন টার্গেট করতে হবে এ বি, ওইখানে তোমার অপশনাল তোমাকে বাঁচাবে, বাংলা ইংরেজি তোমাকে বাঁচাবে। তোমার যদি মানে এমসিকিউর একটা পেপার একটু খারাপও হয়, হিউজ চান্স আছে কি তুমি অপশনাল বা বাংলা ইংরেজি ভালো লিখে সেটা মেকআপ করে অনেক বেশি নাম্বার তোলার। আমাকে কিছুদিন আগে একটা ছাত্র ফোন করেছিল, সে বলল স্যার আমি 2023-এ সরি 22 না 23 কিছু একটা হবে, বললো স্যার আমি 610 পেয়েছিলাম এমসিকিউতে, এতেও পাইনি ডাক, বিতেও পাইনি, সিতেও পাইনি, ইভেন ডিতেও পাইনি 2022-এর। তো তোমার কি মনে হচ্ছে এটা কারণটা কি? মানে স্যার দেখুন, প্রথম কথা আমি যেটা বলবো যে ওর মানে লাক খুবই খারাপ, সেই ভাই বা দাদা যে হোক। এবার আরেকটা জিনিস হচ্ছে তার বাংলা ইংরাজির নেগলেক্ট তো অবশ্যই আছে। না হলে বাংলা ইংরেজি যদি কেউ নেগলেক্ট না করে, ধরুন বাংলা ইংরেজিতে যদি কেউ মিনিমাম 170 পায়, তাহলে তো তার গ্রুপ সিতে ডাক পাওয়ার কথা স্যার। তো সেটাও সে পায়নি, মানে নিশ্চয়ই প্রস্তুতিতে খামতি আছে। এবার এখানে একটা জিনিস বলার আছে যে অনেক ক্ষেত্রে হয় বাংলা ইংরেজিতে কিছুটা তো পরীক্ষকের এর উপর নির্ভর করে, বা তোমার আগে পরে যে খাতাগুলো আছে সেগুলো কেমন, কারণ তার সাথে তোমার কম্প্যারিজন হয়ে যায়। মানে পরীক্ষক না চাইলেও তার অবচেতন মনে হয়তো হয় সেটা। কিন্তু তোমার প্রস্তুতির একটা স্ট্যান্ডার্ড থাকলে আগে পরে লেখক যেরকমই লিখুক, তুমি অন্তত একটা পার্সেন্টেজ মার্কস অবশ্যই পাবে। এবার তোমার প্রস্তুতি যদি খুবই নড়বড়ে থাকে, সেক্ষেত্রে তোমার আগের জন খারাপ, আগের সবকটা খাতা খারাপ হলেও তুমি বেশি নম্বর পাবে না। এবং যদি ভালো হয় সেক্ষেত্রে নম্বর পাওয়ার তো প্রশ্নই নেই। এবং সেটা হয়তো মানে হ্যাঁ কিছুটা লাগ যে 620 পেয়েও ডাক পাইনি, এটা আনফর্চুনেট স্যার কিছুটা। এবং সাথে তার অবশ্যই হয়তো বাংলা ইংরেজিতে কিছুটা গাফিলতি আছে বলে আমার মনে হয়। মানে সে এটাও বলছিল যে স্যার আমি যেহেতু বাংলা ইংরেজি খুব একটা মানে প্রস্তুতি ছিল না, এফোর্ট দিইনি, তো ভেবেছিলাম যে এমসিকিউটা বেশি বেশি করে আলটিমেটলি একদম পুরো তীরে গিয়ে তৈরি হলো। আমার যেটা মনে হয় 22-এর যা কোশ্চেন ছিল তাতে সে 610 পেয়েছে, মানে সে ওয়ান অফ দা মানে হাইয়েস্ট ইন এমসিকিউ। কারণ আমার বন্ধু বান্ধব যারা প্রথম দিকে র্যাঙ্ক করেছে তাদেরও স্কোর 580-র আশপাশে। সেখানে সে যদি বাংলা ইংরেজি বা অপশনাল মোটামুটিও দিত, সে কিন্তু গ্রুপের অপশনাল মানে ইন্টারভিউতে ডাক পেত। বা যদি মোটামুটি বাংলা ইংরেজিতে 200 পেত, তাহলে সে গ্রুপ সিতে একটা সার্ভিস একদম কনফার্ম ছিল। সেটা কিন্তু স্যার হয়নি শুধুমাত্র এই বাংলা ইংরেজি আর অপশনালকে নেগলেক্ট করার জন্য। অপশনাল আপনি ছেড়ে দিন, ও যদি বাংলা ইংরেজিও সে মানে নেগলেক্ট না করতো, মোটামুটি ভালো করে প্র্যাকটিস থাকতো, তাহলে কিন্তু সে গ্রুপ সি আজকে একটা অফিসার হয়েই যেত। এটা কিন্তু ঠিক। তো ওই জন্যে সারাদিন এমসিকিউ করলাম, বাংলা ইংরেজি পড়লাম না, তো আলটিমেট ধরে নিতে হবে তীরে এসেই তরে ডুববে। তাহলে বুঝতে পারছো তো তোমরা যারা এখনো ফাঁকি মারছো, যারা ভাবছো যে মানে প্রিলিমসের রেজাল্টটা দিক, মেন্সের ঠিক 2 মাস আগে আমরা শুরু করব, এটা কিন্তু করলে হবে না। এই যে স্যার বললেন না তীরে এসে তরি ডুববে, তোমাদেরও তীরে এসে তরি ডুববে। তুমি যতই কনফিডেন্ট হও না কেন, প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে, প্র্যাকটিস ছাড়া গতি নেই। আচ্ছা, একজন বেস্ট অফিসার এর জন্য কোন কোন মানবিক গুণগুলো থাকা প্রয়োজন তোমার মনে হয়? মানে এটা কি মানে শুধু এই যে ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি এটা পড়লেই হবে, না এর বাইরে ধরো মানে অন্য কোনো বই পড়া বা কোন গুণগুলো থাকা তোমার মানে প্রয়োজন বলে মনে হয়েছে? দেখুন মানে একজন ভালো অফিসার হওয়া বা হতে গেলে মানবিক গুণ স্যার একটা জিনিস হচ্ছে, দেখুন আমাদের এখন আমরা সিলেক্টেড হচ্ছি, আমরা অ্যাকচুয়ালি অফিসার হিসেবে কেমন সেটা কিন্তু এখনই আমরা বলতে পারি না। কারণ এটার মূল্যায়ন হবে আমাদের সার্ভিস লাইফের একদম শেষে গিয়ে, যে আমি সারা জীবন কি করতে পারলাম আর কি পারলাম না, সেটাও আক্ষেপের জায়গায় থাকবে। কারণ সবাই সব কিছু করার সুযোগ পায় না বা সব সময় সম্ভবও হয় না চাইলেও স্যার। এবার আমার যেটা মনে হয় যে মানে যে গুণগুলো থাকতে হবে, এবং এক্ষেত্রে এই যে গুণ, এই যে মানবিক গুণাবলী, এটা কিন্তু আমাদের শেপিং করে মেনলি হচ্ছে সাহিত্য। সাহিত্য যদি আমরা পড়ি
আমাদের কিন্তু অনেক কিছু জানার আছে এবং অনেক মানবিকতার দিক যেগুলো আমাদের অজান্তেই নিজের মনের মধ্যে ফুটে ওঠে। যেমন আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পটা। ওই গল্পটা পড়লে কিন্তু যে পড়েছে কেউ বলতে পারবে না যে আমি কান্না করিনি। ওটা স্রেফ একটা কিসের গল্প, একটা দারিদ্রতার গল্প। একটা মানে মেন ক্যারেক্টার একটা বলতে পারো যে মহেশ নামের যে ইয়েটা ছিল, তারপরে একটা গরু, যেটা নিয়ে আজকের যুগে পলিটিক্স হয়। কিন্তু ওই সময় শরৎচন্দ্র আজ থেকে 100 বছর আগে ওই গল্পটা লিখে গেছে। ওই গল্পটা এবং এমন ভাবে লিখে গেছে, আমরা যতবারই পড়েছি ছোটবেলায় প্রত্যেকবারই চোখ দিয়ে জল বেরিয়েছে। একদম, যে মা মানে মেয়ে আর বাবা এত কষ্ট করছে, তার মধ্যে ওকে বাঁচিয়ে লাস্টে ওকে ছেড়ে দিয়ে চলে যেতে হলো, কতটা কষ্টকর ব্যাপার। এই যে মানবিকতা তো থাকতেই হবে অবশ্যই, সাথে এই যে আনবায়াসনেস, এই জিনিসগুলো গড়ে উঠবে। তোমাকে সাহিত্য পড়তে হবে। সাহিত্য পড়লে তুমি মানে সাহিত্য বা এই যে এডিটোরিয়াল বলছি, এগুলো পড়ার আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে ডান পক্ষ বাম পক্ষ, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই জানতে হবে। তারপর তোমাকে নিতে হবে মিডিল হ্যান্ড সাইড। তোমার কাজ হচ্ছে MHS, তুমি LHS ও হতে পারবে না আর HS ও হতে পারবে না। এটা হয়ে গেলে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হবে আমাদের জন্য। মানে আমি ধরো নিজেও ধরো পড়তে পছন্দ করি। হ্যাঁ, তো আমার যেটা আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করেছি যে এই যে ধরো মহেশের কথা মানে গল্পের কথা বললে, আমি কিন্তু এখনো বুঝতে পারি, যখন পড়তাম তখন তো বুঝতে পারতাম, এখনো কিন্তু মনের মধ্যে সেই চিত্রটা ফুটে ওঠে যে আমিনা, গফুর, তারপরে ওই যে খড়ের বাড়ি, সামনে দিয়ে ওই যে তোমার পুরোহিত। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা কল্পনা করতে পারি গ্রামের ছেলে হওয়ার জন্য যে কি কষ্ট করেছে ওরা। হ্যাঁ, কিন্তু ওটা যদি ধরো সিনেমা বা অন্য কোনো মানে ভিডিও ফর্মে দেখতাম তাহলে হয়তো মনে থাকতো না। বা হয়তো দেবদাসের কথাই বলি, দেবদাস পড়া আর দেবদাস মুভি দেখা, আকাশ জমিন পার্থক্য, আকাশ পাতাল। আমাদের পথের পাঁচালী বলো, ঠিক আছে, তুমি বুঝতে পারছো যে ওই সে রেলগাড়ির শব্দ, অপুর কথা, মানে এই যে ব্যাপারগুলো তুমি মানে নিজের মনের মধ্যে ধরো একটা মানে এ করছো আর কি, মানে ভিজুয়ালাইজ করছো নিজের মতো করে তুমি। পড়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে পড়া ইমাজিনেশনটাকে সুন্দরভাবে, এবং ওটা সিনেমার থেকেও বেশি ভালোভাবে সার্ভ করে। এবং এইটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে বাঙালির কাছে, আমরা তো গল্পকার রবীন্দ্রনাথকে জানিই না, আমরা তো ওনার কবিতাই মেনে পড়ি, উনি কবি, কিন্তু ওনার গল্পগুলো এক একটা মানে আমাদের, আমি তো বলি যে উনি মানে অ্যাকচুয়ালি উনি তো কবি নন, উনি দার্শনিক। ইভেন আমাদের মানে সোশিওলজি অপশনালে আমাদের কপাল খারাপ যে ওনার টপিক আমাদের নেই, কিন্তু আমি যে বাংলা বইগুলো পড়েছিলাম ওখানে রবীন্দ্রনাথও টপিক ছিল, তো সেখানে ওনার সমাজতাত্ত্বিক চিন্তাধারাও আমি পড়েছি। তো ওনার যে গল্পগুচ্ছের এত মোটা বইটা আছে না, আমি এই বইটা গিফট পেয়েছিলাম 2010 সালে। ওই বইটার পুরো প্রত্যেকটা গল্প আমার পড়া ছিল সেই সময়। আমি রেগুলার বেসিসে ওই গল্পগুলো পড়তাম। আমি বলবো যে কোনো ক্যান্ডিডেট প্রিপারেশন নিচ্ছ, সাথে একটা গল্পগুচ্ছ কিনে নাও। পড়ার অভ্যাসটা তোমার বাংলা যেমন লেখার অভ্যাস ভালো হয়ে যাবে, তোমার ইমাজিনেশন যেমন সুন্দর হয়ে যাবে, সাথে তুমি অজান্তে বাঙালির যে সবচেয়ে বড় আইডেন্টিটি পৃথিবীর বুকে রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে দর্শন সেটা জানতে পারলে তোমার অ্যাজ এ আমলা বলো, অ্যাজ এ মানুষ বলো, তুমি বাকি জীবনে অনেক ভালো কিছু করতে পারবা। উনি গ্রাম বাংলা ওনার মতো ভালো মনে হয় না কেউ চিনত। গ্রামীণ বেঙ্গলটাকে উনি যেভাবে গল্পের মাধ্যমে দেখিয়েছেন, মানে এরকম ভালোভাবে মনে হয় না আর কোনো সাহিত্যিক বা শিল্পী এভাবে দেখাতে পেরেছেন। আর যদি মনে হয় খুব দাঁত ভাঙা কঠিন জিনিস কিছু পড়বে, তাহলে সাহিত্য সম্রাটকে পড়তে হবে। এবারে ও ক্ষেত্রে একটাই বলার যে পড়ে কতটা কি মানে বুঝতে পারবে সেটা তোমার সেটা তোমার নিজের উপর নির্ভর করছে, এবং খুব এফোর্ট দিতে হবে ওনার লেখনীগুলো পড়তে গেলে। আচ্ছা, মানে ধরো তুমি তো পড়ার সময় এরকম কি মনে হয়েছে যে কোন একটা লাইন তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে, মানে মানে এই লাইনটা এইরকম কেন বললো, বা এই লাইন এরকম কি মনে হয়েছে যে এই লাইনটা আমি যদি অন্তত পক্ষে মানে ডেসক্রিপটিভে লিখতে পারি তাহলে পরীক্ষক হয়তো 20 নম্বর দেবে, এরকম মনে হয়েছে? হ্যাঁ স্যার, এরকম অবশ্যই হয়েছে। এবং অবচেতন মানে আমি লিখতাম না, আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার হাইলাইটার ইউজ করার খুব মানে বাজে অভ্যাস ছিল, এবং আমার গল্পের বইতেও হাইলাইটার মারা, পুরো বই রক্তাক্ত করে দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে। আচ্ছা, কিছু কিছু জায়গায় গল্পের বইতে হাইলাইটার আছে মার্ক করা। তো এখানে তুমি মানে ওই জায়গাটা মানে এরকম কোন লাইন মনে পড়ছে যে এই লাইনটা সত্যি খুব মানে তোমাকে ভালো লেগেছে? তুমি এইটা তো বলতে গেলে আমরা ছোটবেলা থেকে একটা বিখ্যাত লাইন, ওই যে যেটা জীবনানন্দ দাশ বলেছিল, বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ আর খুঁজিতে চাই না, সম্ভবত এরকম লাইনটা। আর একটা লাইন আছে ওই যে নবকুমারকে দিয়ে, সাগর সঙ্গমে নবকুমার ছিল গল্পটার নাম, অ্যাকচুয়ালি তো ওটা একটা উপন্যাসের অংশ। কালিদাস? কালিদাস না স্যার, সম্ভবত
উপন্যাসটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কপালকুণ্ডলা স্যার। ওখানে যে বলিয়েছিল যে আহা কি দৃশ্য দেখিলাম জন্ম জন্মান্তর ভুলিব না, ওই যে লাইনটা একেবারে মানে ইউজড, আমরা ওটা মাধ্যমিকে পড়েছিলাম, এখনো মনে পড়ে। আসলে আমরা তখন পড়তাম এবং উপলব্ধিটার জায়গা অনেক বেশি ছিল। কিন্তু ইভেন আরো স্যার ওই যে বলতে গেলে বলতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতার যে লাইন একদম ফেমাস, তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে, হ্যাঁ বাবু কইলেন বুঝেছো পেন এই জমি লইব। একদম এই লাইনগুলো একদম চরম। আমাদের এই লাইনগুলো তো আমরা চারপাশে দেখতেও পাচ্ছি, খুব দুঃখজনক। এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার পুরি পুরি, হ্যাঁ রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। একদম স্যার, ওই কবিতাটা যে কি জিনিস ছিল, কত বছর আগে কবিগুলো লিখে গেছেন, রিলেভেন্ট এখনো রিলেভেন্ট, অলমোস্ট 150 বছর আগে লেখা। তাহলে ভাবো মানে ভাবা যায় তো তারাই তো আসল দার্শনিক, যারা মানে 150 বছর পরে কি হবে সেটাকে কল্পনা। হ্যাঁ বলছি তো, রবীন্দ্রনাথকে আমরা কবিগুরু হিসেবে নিয়ে আমরা ভুল করছি। ওনার কবিতাকে ছোট করছেন, উনি বিশাল বড় সাহিত্যিক, সেটা নিয়ে কোনো ইয়ে নেই, কিন্তু ওনার যে বাকি গল্প গদ্যকার রবীন্দ্রনাথ, সেটা নিয়ে তো আমাদের চর্চা, দর্শনটাকে আমরা খুব মানে ওনার দর্শনটাকে আমরা নিতেই পারিনি। ওনার বা বিবেকানন্দের যে দর্শনটা ছিল, বিবেকানন্দ বহু জায়গায় মানে একটা লাইন আমাদেরকে তুলে ছোট থেকে মিসকোট করানো হয়, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। স্যার এর পরের লাইনটা বা আগের লাইনটা বা পুরো প্যারাগ্রাফটা আপনি কাউকে জিজ্ঞেস করে দেখুন 90% লোক বলতে পারবে না। এরকম আরো একটা জিনিস আমাদেরকে মানে মিসকোট করানো হয়, মহাত্মা গান্ধীর লাইন তুলে অহিংসা পরম ধর্ম, পরের লাইনটা আর পাবলিক জানে না। এবারে স্যার মুশকিল হচ্ছে কি, সবাই বলছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, কিন্তু উনি যে সময় দাঁড়িয়ে বলেছিল যে আমাদের এখন শুধু গীতা পাঠ করলে হবে না, আমাদের শারীরিক সামর্থ্য শক্তির প্রয়োজন, আমাদের দেশ মাতৃকাকে স্বাধীন করতে গেলে আমাদের হিন্দুর বুদ্ধি আর মুসলিমের বল লাগবে, এবং এটা ওনার কোট করা লাইন, সেটা আমরা নিতেই পারিনি। আজও দেশে বিভেদ, আজও মারামারি, আজও পাশের দেশ থেকে সুড়সুড়ি আসছে, গন্ডগোল অশান্তি। পাশের দেশ কি ধরো, পাশে বসে থাকা মানুষের থেকে সুড়সুড়ি আসছে, দেশ তো অনেক দূরে হয়ে গেল, অনেক দূরে হয়ে গেল স্যার। এটা আমাদের দুর্ভাগ্য স্যার, দুর্ভাগ্য। আমরা এখনো সেই একতাটা আমরা হতে পারছি না, 100তে গাঁথতে পারিনি, আমরা গাঁথতে পারিনি। আমরা 75-80 বছর হয়ে গেল, এবং এই যদি চলতে থাকে ফিউচারে আমাদের খুব মুশকিল। আমাদের মাতৃমা ভারতবর্ষকে মানে ভাগ করার যে চেষ্টা চলছে, এখনো চলছে। তো এই তো কদিন আগেও একজন বিদেশি এজেন্ট ধরা পড়লো, উত্তর পূর্বে ধরা পড়লো, নর্থ ইস্টে। তার টার্গেট ছিল যে ওখান থেকে রাজ্য আলাদা করতে হবে। সত্যি এগুলো তো মুশকিল আমাদের, অবশ্যই। আমরা দেশের একজন নাগরিক হিসেবে, আমলা হিসেবে তো বাদ দেন, আমলা তো সাধারণ পোস্ট, কিন্তু আমরা আর কজন সংখ্যায়, আমরা সারা দেশে হয়তো 1%ও না, 0.000 তারপর একটা কিছু হবে। কিন্তু আমাদের সাধারণ মানুষকে তো এটা বুঝতে হবে যে আমরা এইভাবে যদি বিভেদ চলতে থাকি, আমাদের খুব মুশকিল আগামী দিন। আমাদের ধরো যারা পডকাস্ট শুনছে, হ্যাঁ ইন জেনারেল, শুধু ছাত্র নয়, হ্যাঁ সবার জন্য তুমি মানে কি বার্তা দিতে চাইছো? আমি বলবো যে দেখো, অনেক রকম প্রতিকূলতা জীবনে আসবে স্যার, তার মধ্যে যদি কেউ ভাবে যে আমি এই কাজটা করব বা এইটা আমার দ্বারা হবে, নিজের যদি আত্মবিশ্বাস থাকে সেটা হবেই। সেটা ভগবান বলো, উপরওয়ালা বলো, যাকেই বলো, মানে একটা ওই যে আজকে আমরা যেটা ইউনিভার্সের থিওরি দিই, সেটা তো আমাদেরই দার্শনিকরা দিয়ে গেছে। তারা তখন বলতেন যে তুমি যদি চাও ওয়ার্ল্ডের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা তোমার কাছে তোমার কথা শুনবে, কিন্তু তোমার এফোর্টটা দিতে হবে, ম্যাচ করাতে হবে, আগে ম্যাচ করাতে হবে, সেইটা তোমাকে চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা করলে বাকিটা ঠিক হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, তোমার নিজের লোকেরা যদি সাহায্য না করে, তুমি পরের থেকে সাহায্য পাবে, এটা অবশ্যই পাবে যদি তুমি চাও। আমার এই সিভিল সার্ভিস প্রিপারেশনে স্যার এমন এমন লোকের সাথে আলাপ হয়েছে যাদেরকে আমি চিনতামও না, জানতামও না, অথচ তাদের হাত ধরেই আমি আজ অব্দি এই অব্দি আসতে পেরেছি। যেমন সবচেয়ে বলতে হয় প্রীতিশ দার কথা। দাদার সাথে আমার আলাপ হয়েছিল ঠিক মা মারা যাওয়ার 5 দিন পরে। ফেসবুকে দাদা একটা পোস্ট করেছিল যেরকম আমি বাংলা ইংরাজি কিছু জনকে মানে পড়াবো, তো কারা কারা পড়বে। আমি বলেছিলাম যে দাদা আমি এরকম লিখতে চাই। সেটা অনেক আগের ঘটনা, 21 সালের ঘটনা। তখন স্যার আপনার কাছে আমি পড়তাম না, তাহলে আপনার সাথে আলাপও হয়নি। এবার ওই দাদার ওখান থেকে জানতে পারলাম যে দাদার একটা MCQ করার জন্য একটা গ্রুপ আছে, সেখানে দাদা মোটামুটি কয়েকজন এরকম আছে যারা মেন্স দেওয়া ক্যান্ডিডেট ভালো, সবাই মিলে রেগুলার বেসিসে পড়াশুনো হয়, মানে একটা আলোচনা টাইপের পড়াশোনা। ধরুন আজকে মডার্ন ইন্ডিয়া আলোচনা হবে, দাদা আমাদেরকে বলতো গল্পের মতো, আমরা শুনতাম আর খাতায় নোট করতাম। এবং ওই যে শুনতামটা না স্যার, ওই জিনিসটা আমাদের ওই গ্রুপটা এমন হয়েছে যে এখন ওই গ্রুপটা ছিল 10 জনের, আমি ছিলাম লাস্ট ক্যান্ডিডেট, এখন পুরো গ্রুপটা গ্রুপে অফিসারে ঠাসা।
এবং ওইটা শুরু হয়েছিল আমাদের মৃগাঙ্কদাকে দিয়ে। মৃগাঙ্কদা এখন সম্ভবত পুরুলিয়ার কোথাও একটা ব্লকে বিডিও সাহেব। তো ওই মৃগাঙ্কদা প্রথম WBCS পায়, তারপর আমাদের ওই গ্রুপটার জার্নি শুরু হয়। এবং আমাদের ওই যে রেগুলার দাদা যখন চাকরি পেয়ে গেল আর ওই হিসেবে মালদাতে, তারপরেও দাদা যখন রাত্রিবেলা ইয়ের পরেও এসে ক্লাস করাতো, এবং আমার ওই গ্রুপের বাকি সবাই তখন সার্ভিস পেয়ে গেছে অলরেডি, 22 অবধি সবাই পেয়ে গেছে, আমি বাদে। তো সেই সমস্ত বন্ধু বান্ধব দাদা দিদিরা যারা আসতো অনলাইন এসে সবাই মিলে একসাথে জড়ো হয়ে ওই যে ঠেলাটা যে পড়তে হবে, ওই ঠেলাটা না হলে বোধহয় আমরা এতদূর আসতে পারতাম না, পুরো গ্রুপটা এতদূর আসতে পারতো না। ওই ঠেলাটা অবশ্যই দরকার ছিল। আমি তো তাকে চিনতামও না, অথচ মানে আমার মনে হয় যে আজকে যে তার সাথে আলাপ হয়েছিল এই জন্যেই যে এই অবধি আমি আসতে পারবো। তুই চেয়েছিলে বলে। ইভেন আমার ইন্টারভিউর প্রিপারেশনের সময় তো আমার একটা ভাই ইন্দ্রনীল নাম, ইন্দ্রনীল ঘোষ, আর আমার আরেকটা বন্ধু সৌমর্ষি, ওরা দুজন তো রেগুলার আমায় ফোন করে রোজ রাতে, ভাই এগুলো রেডি কর। তারপরে সুচেতা বলে আমার একটা বন্ধু, ওরা 3 জন রেগুলার, ভাই এগুলো রেডি কর, এইভাবে দে, এইভাবে এগুলো করতে হবে। ইন্দ্রনীল তো অপশনাল এমনভাবে গুলে খেয়েছে যে ও আমার আর সৌমর্ষির যেদিন ইন্টারভিউ ছিল, আগে 2 দিন ও টাইম নিয়ে রাত্রিবেলা সন্ধেবেলা 2 ঘন্টা করে পুরো 8খানা বা 10খানা যে থিঙ্কার ছিল পুরোটা আমাদের গুলে খাইয়ে দিল গল্পের ছলে। দাদা এই টপিক এইভাবে শর্ট নোট করে চলে যাও, এগুলো আসলে এগুলোই বলবো, এমনভাবে গুলে খেয়েছে। তো এই মানুষগুলোকে আমি কোথায় পেলাম? এই সোশ্যাল মিডিয়াতেই পেলাম। এই আমি সোশিওলজি যে দাদার কাছে পড়তাম, সানিদা, দাদার কাছে পড়তে গিয়েই অনেকের সাথে আলাপ হলো। সিঞ্চিতা দিদি তো আমাকে সোশিওলজির যত রকম নোটপত্র বই খাতা পেত, দিদি সব পাঠাতো আমায়, যে ভাই এগুলো রেডি করো, এগুলো রেডি হচ্ছে কিনা, রেগুলার ফোন করতো, ভাই এগুলো এইভাবে কর, এইভাবে কর। ওই দিদির থেকেও আমি ইন্সপিরেশন পাই। দিদির একটা লাস্ট অ্যাটেম্প ছিল, দিদি তাতেও গ্রুপের ইন্টারভিউ দিয়েছে, মানে সিলেকশন আলটিমেট হয়নি। তো কিন্তু এই সমস্ত মানুষগুলো যে এত বছর বয়সেও এরা চেষ্টা করছে। তারপর এই বছর ভিডিও পেয়েছে অঞ্জন দা, ওই দাদার সাথে আমার আলাপ ইন্টারভিউর আগে। দাদা, আমি শুধু ভাবছি যে একটা মানুষ WBCS এর চাকরি 12 বছর করছে, মানে 12টা অ্যাটেম্প দিয়ে সে পেলো, তার ধৈর্য শক্তি আমার থেকে কত বেশি, এবং সে অলরেডি অফিসার, তারপরেও তার রেগুলার পড়াশুনো। এই সমস্ত মানুষগুলোকে দেখে সত্যিই শেখার আছে যে তুমি হাল না ছাড়লে একদিন না একদিন ঠিক হবেই, হতে বাধ্য। তাহলে দেখো, তন্ময় আমাদের অনেক কথা বলেছে, মানে সত্যি বলতে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে, তোমরা অনেকে নোট করেছো। আমি তার শেষ যে কথা, যে এই যে পাশে পাওয়া মানুষের ফুল ফুটে থাকে, ফুলে মধুও থাকে। তোমরা জানো অনেকেই, আবার অনেকে জানো না যে কোন ফুলে মধু থাকে। তুমি যদি মাছি হও তাহলে কিন্তু পারবে না, তোমাকে মৌমাছি হতে হবে ফুলের মধু সংগ্রহ করার জন্য। তন্ময় যেটা করেছিল, ও কিন্তু ভালোই মধু সংগ্রহ করেছিল এবং ভালো ভালো ফুলের সাহচর্যে এসেছিল। তো তোমরা যারা এই পডকাস্টটা দেখছো, তোমাদের অগ্রিম শুভেচ্ছা থাকলো তোমাদের অফিসার্সের জন্য। আর আমাদের এই পডকাস্টটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো। আমি তন্ময়কে বলবো ব্যক্তিগতভাবে ওও যাতে সেই কমেন্টের উত্তরগুলো দিয়ে দেয় সেখানে, যদিও হয়তো সময় পাবে না, তবে আমি চেষ্টা করব। তাহলে আজকে আমাদের পারমিশন দাও, আজকে এই পর্যন্তই, সাইনিং অফ।